হেলিকপ্টারটি ধীরে ধীরে নামল এক বিশাল মহাসমুদ্রের পাশে নির্জন এক পাহাড়ে। বাতাসে লবণাক্ত গন্ধ, ঢেউয়ের গর্জনার, আকাশের নীলাভ ছায়া মিলেমিশে এক রহস্যময় আবহ তৈরি করেছিল। ফিওনা বিস্মিত চোখে চারদিকে তাকিয়ে দেখল, শুধু পাহাড় আর পাহাড়, যেন সভ্যতার ছোঁয়া নেই কোথাও। এখানে কেন থামল জ্যাসপার? তার কোনো পরিকল্পনা কি আছে? তার ভাবনার মাঝে জ্যাসপার হেলিকপ্টার থেকে নেমে এলো। পাহাড়ের শক্ত জমিতে পা রেখে এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালো। তারপর সে ফিওনার দিকে হাত বাড়িয়ে দিল। ফিওনা দ্বিধা করল, কিন্তু সে হাতটা ধরল না। তার ভারী গাউন সামলাতে সামলাতে নিজেই এক লাফে নামতে গেল। অমনি হোঁচট খেল। ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাবার আগেই জ্যাসপার বিদ্যুৎ গতিতে তাকে আঁকড়ে ধরল। ফিওনার নিঃশ্বাস আটকে গেল। তার হাত শক্তভাবে চেপে আছে জ্যাসপারের উষ্ণ হাতে, আর চোখ তুলে দেখল সেই তীক্ষ্ণ গভীর চোখ, যেখানে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত টান লুকিয়েছিল। জ্যাসপার ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে বলল, এখনও বোঝনি হারমিংবার্ড, আমার হাত ধরে থাকলে কখনোই পড়বে না। ফিওনা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে নিজেকে ধীরে ধীরে সামলে নিল। পাহাড়ি বাতাস তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর তার সামনে নিঃশব্দে দাঁড়িয়েছিল জ্যাসপার। চোখে মুখে সেই চিরচেনা ঠান্ডা অভিব্যক্তি, যেন সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। বাকিটা পথ ড্রাগন রূপে যেতে হবে, বলল জ্যাসপার শান্ত কণ্ঠে। আমি ড্রাগন রূপ নিচ্ছি, তুমি আমার পিঠে ওঠো। ফিওনা অবিশ্বাস নিয়ে তাকালো। কেন? আমি নিজেই তো ড্রাগন, আমার কেন আপনার পিঠে চড়তে হবে? দরকার হলে আমি নিজেই ড্রাগন রূপ নেব। তার কণ্ঠে ছিল অদৃশ্য এক জেদ। সে এত সহজে কারো উপর নির্ভরশীল হবে না, বিশেষ করে জ্যাসপারের মতো এক কর্তৃত্ববাদী ড্রাগনের উপর তো নয়ই। সে গভীর শ্বাস নিল, নিজের ভেতরের শক্তি আহ্বান করল, তারপর ড্রাগন রূপ নেওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুই হলো না। তার শরীর আগের মতোই রয়ে গেল, কোনো পরিবর্তন নেই, কোনো সাড়া নেই, যেন তার ড্রাগন রূপটাই হারিয়ে গেছে। ফিওনা কপালে ভাঁজ করল, তার ভেতরটা শঙ্কায় কেঁপে উঠল। এটা এটা কি হচ্ছে? জ্যাসপার ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে একপাশে ঠোঁট বাঁকিয়ে হাসল। তুমি ড্রাগন রূপ নিতে পারবে না যতদিন আমরা ভেনাসে না ফিরছি। ফিওনার বুকটা ধক করে উঠল। আপনি আপনি আমার সাথে কি করেছেন? জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো রহস্যে মোড়া, গভীর অথচ ভয়ঙ্কর। তোমাকে নিয়ন্ত্রণে এনেছি হারমিংবার্ড, সে ফিসফিস করে বলল। এখন তুমি আমার হাতে বন্দী। ফিওনা হতবাক হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। আপনি আমার সাথে কি করেছেন? পুনরায় চেঁচিয়ে বলল। তার কণ্ঠ কাঁপছিল, যেন ভয় আর রাগ একসাথে গলায় দলা পাকিয়ে আটকে গেছে। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমি তোমার শরীরে ডিসিরাম 17X ইঞ্জেকশন দিয়েছি হারমিংবার্ড। ফিওনার চোখ বিস্ফোরিত হলো। ডিসিরাম? এটা কি? এটা এমন এক রাসায়নিক যা তোমার ড্রাগন রূপ নেওয়ার ক্ষমতাকে সাময়িকভাবে দমন করে দেবে। জ্যাসপার হালকা শ্বাস ফেলল, যেন বিষয়টা তার কাছে তুচ্ছ, কিন্তু ফিওনার কাছে এ যেন তার অস্তিত্বের একটা অংশ কেড়ে নেওয়া হলো। কিন্তু কেন? ফিওনা ব্যাকুল হয়ে বলল, তার কণ্ঠে হতাশা স্পষ্ট। কারণ আমি চাই না তুমি আমার হাত থেকে পালানোর সুযোগ পাও কোনোভাবেই। ফিওনা বুঝতে পারছিল তার শরীর ভেতর থেকে শীতল হয়ে আসছে। সে কিছুক্ষণ আগেও অনুভব করছিল তার ভেতরে এক প্রকার শক্তি ছিল, যেন সে যে কোনো মুহূর্তে ড্রাগন রূপ ধারণ করতে পারত। কিন্তু এখন কিছুই নেই। আপনি এটা করতে পারেন না। জ্যাসপার এবার সামান্য হেসে বলল, যদি তুমি জন্মগতভাবে সম্পূর্ণ শুদ্ধ রক্তের ড্রাগন হতে, তাহলে এই সিরাম তোমার শরীরে কাজ করত না। কিন্তু তুমি তো অর্ধেক মানবী। তোমার রক্তের একটা অংশ এখনো দুর্বল মানবীয়, এজন্যই এটা তোমার কোষীয় স্তরে প্রবেশ করতে পেরেছে। ডিসিরাম 17X মূলত এমন একটা রাসায়নিক যৌগ যা একটা বিশেষ নিউরোটক্সিন এবং কোষ পরিবর্তনকারী উপাদান নিয়ে তৈরি।
এটি শরীরে প্রবেশ করলে ড্রাগনদের রূপান্তর প্রক্রিয়ায় ব্যবহৃত শক্তি চ্যানেলগুলো সাময়িকভাবে ব্লক করে দেয়। যেহেতু ফিওনার শরীরে মানবীয় কোষও আছে, তার শরীর এই সিরামের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ইনজেকশন দেওয়ার পরপরই তার কোষীয় স্তরে থাকা ড্রাগন রূপান্তর জিন নিষ্ক্রিয় হয়ে যায়। এটি বিশেষভাবে নিউরোট্রান্সমিশন ব্লক করে, যার ফলে তার মস্তিষ্ক ড্রাগন রূপ নেওয়ার সংকেত পাঠাতে পারে না। এই প্রভাব স্থায়ী নয়, তবে যতক্ষণ পর্যন্ত প্রতিরোধক ওষুধ অ্যান্টিডোট না দেওয়া হবে ততক্ষণ সে ড্রাগন রূপ নিতে পারবে না। ফিওনা মনে মনে উপলব্ধি করল তার শরীর যেন সত্যি ভারী হয়ে গেছে। শক্তির স্রোত যা তার রক্তে প্রবাহিত হচ্ছিল সেটাই থমকে গেছে, যেন তার ভেতরে ড্রাগন অংশটা ঘুমিয়ে পড়েছে অথবা খাঁচাবন্দি হয়ে গেছে। জ্যাসপার এক ধাপ এগিয়ে এলো। এটার প্রতিষেধক একমাত্র ভেনাসেই আছে। যদি তুমি আবার ড্রাগন রূপ নিতে চাও তাহলে ভেনাসে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিওনা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে সংকীর্ণ হলো। আপনি আমাকে বন্দি করতে চাইছেন? জ্যাসপার এবার একদম ঠান্ডা কণ্ঠে বলল, আমি কেবল নিশ্চিত করছি যে তুমি যেখানে থাকা উচিত সেখানেই থাকবে। ফিওনার বিস্ময়ের সীমানা যেন লঙ্ঘন করছিল। অবশেষে জ্যাসপার ড্রাগন রূপ ধরল আর ফিওনা পিঠে চড়ে বসতে বাধ্য হলো। জ্যাসপারের পিঠে চড়ে মহাসমুদ্রের উপর উড়ে আসার অভিজ্ঞতা তাকে শিহরিত করছিল, আবার একই সাথে এক ধরনের অজানা শঙ্কায় আচ্ছন্ন করেছিল। বাতাসের স্রোত তাদের চারপাশ দিয়ে শোষ করে বয়ে যাচ্ছিল। নিচে কেবল অসীম নীল জলরাশি, তার উপর কালো মেঘের ছায়া। ফিওনার মনে হলো তারা যেন এক নতুন জগতের দিকে এগিয়ে চলেছে, একটা অজানা রহস্যময় জগতে। হঠাৎ জ্যাসপার নিচের দিকে ঝাঁপ দিল। ফিওনা চমকে উঠল। আপনি কি করছেন? কিন্তু জ্যাসপার কোনো উত্তর দিল না। এক মুহূর্তের মধ্যেই তারা মাটি স্পর্শ করল। ফিওনা ধীরে ধীরে নামলো, চারপাশের দৃশ্য পর্যবেক্ষণ করতে লাগলো। আশেপাশে পাহাড়ের মতো কিছুই নেই, শুধু বিশাল ফাঁকা ভূমি, চারদিকে নীরবতা। এটা কোথায়? ফিওনা সন্দিহান কণ্ঠে বলল। এখানে তো কোনো পাহাড় নেই, আশেপাশে কিছুই নেই। তাহলে কেন এনেছেন আমাকে? জ্যাসপার কিছু বলল না। হঠাৎ সে এগিয়ে এলো এবং তার হাত দিয়ে ফিওনার চোখ ঢেকে দিল। আপনি এটা কেন করছেন? শান্ত থাকো হার্মিংবার্ড, আর বিশ্বাস রাখো, জ্যাসপার ঠান্ডা গলায় বলল। ফিওনা বাধ্য হলো চোখ বন্ধ রাখতে। জ্যাসপার তার হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। অনেকটা পথ পেরিয়ে নিয়ে গেল। ফিওনা অনুভব করল তারা যেন মাটির নিচে প্রবেশ করছে। হালকা বাতাসের পরিবর্তে আশেপাশে অদ্ভুত শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে। অবশেষে জ্যাসপার তার হাত সরিয়ে নিল। ফিওনা ধীরে ধীরে চোখ খুলল এবং হতবম্ব হয়ে গেল। তার সামনে ভেসে উঠল এক বিশাল প্রাসাদ, কিন্তু এটি কোনো সাধারণ প্রাসাদ ছিল না। এর দেয়াল স্বচ্ছ, যেন কাচের মতো, কিন্তু কাচ নয়। এর প্রতিটা স্তম্ভ নীলাভ আভা ছড়াচ্ছে, আর দরজাগুলো কালো পাথরে খোদাই করা, যেখানে অদ্ভুত সব নকশা খচিত। উপরে আকাশের দিকে তাকাতেই ফিওনার মনে হলো এই জায়গাটা কোনো সাধারণ স্থানের অংশ নয়। এটা যেন এক পরাবাস্তব জগৎ, যেখানে সময়ের হিসেব নেই, বাস্তবতা মিশে গেছে অলৌকিকতার সাথে। এটা এটা কোথায়? ফিওনার কণ্ঠে বিস্ময়ের সাথে ভয় মিশে গেল। জ্যাসপার তার পাশ দিয়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা তোমার জন্য হার্মিংবার্ড, আমাদের বিয়ে উপলক্ষে তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার। ফিওনা থমকে দাঁড়ালো। তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার জন্য? সে ফিসফিস করে বলল। জ্যাসপার মাথা ঝাঁকালো। যখন আমি ভেনাসে ছিলাম তখন থেকে আমি এই জায়গাটার পরিকল্পনা করছিলাম। আমি জানতাম একদিন তুমি আমার হবে, আর আমাদের একটা জায়গা দরকার হবে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, কেউ আমাদের সম্পর্কে জানবেও না, শুধু তুমি আর আমি। ফিওনার দৃষ্টি ধীরে ধীরে প্রাসাদের দিকে গেল। এই অদ্ভুত রহস্যময় অথচ অভিজাত স্থাপত্য কীর্তি কেবল তার জন্যই তৈরি করা হয়েছে। আপনি এতদিন ধরে এটা তৈরি করেছেন? ফিওনার গলা কাঁপল। জ্যাসপার হাসল।
সেই গা ছমছমে অথচ গভীর হাসি। আমার ভেনাস রাজ্য থেকে দূরে পৃথিবীর এই নির্জন কোণে আমাদের একান্ত জায়গা, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ফিওনার মনে হলো সে যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে। এত ভয়ঙ্কর এক ড্রাগন, এত নিষ্ঠুর, অথচ এত যত্ন নিয়ে এতটা পরিকল্পনা করে তার জন্যই স্থান তৈরি করেছে। সে কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল বিস্মিত হতবাক হয়ে। ফিওনা স্থির দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি সেই বিশাল প্রাসাদের উপর আটকে গেলেও হৃদয়ের গভীরে কোনো প্রশান্তি আসলো না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে হয়তো স্বপ্ন দেখছে, একটা রাজকীয় উপহার, একান্তে থাকার এক আশ্রয়। কিন্তু পরক্ষণেই তার বুকের মধ্যে এক ধরনের বিদ্রোহী আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এটা তোমার জন্য, জ্যাসপার বলেছিল, আমাদের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। কিন্তু ফিওনার মনে হলো এই উপহার ভালোবাসার কোনো প্রতীক নয়, বরং শেকলের আরেকটা রূপ। এই বাড়ির প্রতিটা ইট যেন তাকে বন্দি করার জন্যই গাঁথা হয়েছে। তার কণ্ঠ হিমশীতল হয়ে উঠল। আপনি কি সত্যি ভাবছেন একটা রাজপ্রাসাদ আমাকে খুশি করবে? জ্যাসপার একটু চমকালো, তারপর ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। তোমার পছন্দ হবে জানতাম, তবে তুমি এতটা কঠোর প্রতিক্রিয়া দেখাবে ভাবিনি। ফিওনার চোখে আগুন। আপনি আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন প্রিন্স। আমি আপনার কোনো পুতুল নই যে আপনি যেখানে খুশি নিয়ে যাবেন, আপনার ইচ্ছে মতো আটকে রাখবেন। জ্যাসপারের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু চোখে এক ধরনের শীতলতা খেলে গেল। তোমার স্বাধীনতা? সে আস্তে আস্তে বলল। তুমি কি সত্যি স্বাধীন ছিলে হার্মিংবার্ড? তোমার গ্র্যান্ডপা তোমাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করত। তোমার জীবন কিভাবে চলবে সেটা তিনি ঠিক করতেন। আর এখন তুমি আমার। আমি তোমাকে রক্ষা করছি, কারণ এই মহাবিশ্ব তোমার জন্য নিরাপদ নয়। ফিওনার দৃষ্টি কুঁচকে গেল। সে জ্যাসপারের চোখে গভীরভাবে তাকালো। আপনি রক্ষা করার নামে আমার ইচ্ছেকে ধ্বংস করছেন। ভালোবাসা কি এমন হয় যেখানে শুধু একজনের ইচ্ছাই চলবে? জ্যাসপার চুপ করে গেল। ফিওনার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এই বিশাল প্রাসাদ, এই পাহাড়ের মাঝে নির্জন আশ্রয়, সব কিছুই আসলে তার জন্য একটা কারাগার, চকচকে সোনার খাঁচা, যেখানে তাকে বন্দি করে রাখা হবে যতদিন না সে জ্যাসপারকে স্বীকার করে নেয়। কিন্তু সে জানত সে সহজে হার মানবে না। জ্যাসপার ফিওনাকে নিয়ে যে জায়গায় এসেছে সেটি পৃথিবীর মানচিত্রে নেই। অরুণ শিখর একটা রহস্যময় দ্বীপ পাহাড় যা সুনীরব মহাসমুদ্রের মাঝখানে অবস্থিত। এটি এমন এক স্থান যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। প্রকৃতির এক অকল্পনীয় বিস্ময়, চারদিক ঘন কুয়াশায় ঘেরা। দিনের আলো এখানে সোনালি আভা ছড়িয়ে দেয়, আর রাতের বেলা আকাশে নক্ষত্রেরা এত কাছাকাছি ঝলসে ওঠে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। প্রাসাদের নাম অরুণমণি প্রাসাদ। বিশাল পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য প্রাসাদ, অরুণমণি প্রাসাদ। আধুনিক প্রযুক্তি আর প্রাচীন শিল্পকলা মিলে এক স্বর্গীয় সৃষ্টি তৈরি করেছে। এটি এক বিশাল, আধুনিক এবং রহস্যময় স্থাপনা। এর পুরো গঠন কাচের মতো স্বচ্ছ, কিন্তু তা আবার মজবুত ড্রাগনীয় ক্রিস্টাল দিয়ে তৈরি, যা ভেনাসের বিশেষ খনিজ থেকে গড়া। দিনভর সূর্যালোক যখন এটির উপর পড়ে তখন তার স্বর্ণাভ আভা ছড়ায়, আর রাতের বেলা এটি চাঁদের আলো শোষণ করে এক স্বপ্নীল নীলালয় উদ্ভাসিত হয়। প্রাসাদের প্রবেশপথ এক বিশাল গ্লাস ব্রিজ, যা পাহাড়ের শীর্ষ থেকে নেমে এসেছে। দুই পাশে ছোট ছোট ঝর্ণা, যেখান থেকে ক্রিস্টাল স্বচ্ছ পানি নেমে আসছে আর আলোয় তার রঙিন রূপ ধারণ করছে। বিশাল দরজা, যা একবার খুললেই যেন এক নতুন জগতে প্রবেশ করা যায়। ভেতরে ঢুকতেই এক বিস্ময় অপেক্ষা করছে, একটা বিশাল হলরুম যার ছাদ পুরোপুরি স্বচ্ছ কাচের তৈরি। উপরে তাকালে মনে হয় পুরো আকাশটাই যেন প্রাসাদের অংশ হয়ে গেছে। নক্ষত্রেরা এখানে আরও উজ্জ্বল হয়ে ঝলসে উঠছে। বিশাল বিশাল জানালা, যেখানে কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ এনার্জি শিল্ড, যা বাইরে থেকে হীরকের মতো ঝলমল করে। প্রাসাদের একপাশে রয়েছে ভাসমান বাগান, যেখানে অদ্ভুত সব ফুল ফুটে আছে, যেগুলো পৃথিবীতে দেখা যায় না। তারা নিজেই আলো ছড়ায়, বাতাসে ভাসে যেন তারা জীবন্ত কোনো তারা।
বিশেষ স্পর্শ সেন্সর দেয়ালে লাগানো, যেখানে হাত রাখলেই দরজা খুলে যাবে বা এক স্থান থেকে আরেক স্থানে টেলিপোর্ট করা সম্ভব। প্রাসাদের নিচে রয়েছে এক গোপন গবেষণাগার, যেখানে ভেনাসের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি রাখা হয়েছে। এটি কেবল থাকার জন্য নয়, এটি এমন এক আশ্রয়স্থল যা পৃথিবীর সকল ঝামেলা থেকে দূরে, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, যেখানে কেউ জানবেও না যে এখানে কেউ বাস করছে। জ্যাসপার এই প্রাসাদটি তৈরি করেছে একমাত্র ফিওনার জন্য, যেন তারা এখানে একান্তে থাকতে পারে, পৃথিবীর সকল কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে। কিন্তু ফিওনার জন্য এটি যেন একটা সোনার খাঁচা। এক নিঃশ্বাসে সে চারপাশটা দেখল। চোখের সামনে স্বপ্নের মতো এক সৌন্দর্য, অথচ তার হৃদয়ের ভেতরটা এক অসম্ভব ভারে চেপে বসেছে। এই প্রাসাদ তার জন্য স্বাধীনতার প্রতীক নয়, বরং বন্দিত্বের আরেক রূপ। বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথে ফিওনার চোখ কপালে উঠে গেল। বাইরের নান্দনিকতা যেমন মন্ত্রমুগ্ধকর ছিল, ভেতরের সৌন্দর্য তার থেকেও অনেক বেশি চিত্তাকর্ষক। প্রতিটা কোণে ছিল অসাধারণ শিল্পকর্ম এবং রঙিন আলোকসজ্জা, যা ঘরকে যেন এক মহামায়ার মতো রূপায়িত করেছে। ফিওনা অবাক হয়ে সেখানকার অপার দৃষ্টির আনন্দ উপভোগ করছিল, কিন্তু সে তার আবেগ মুখে প্রকাশ করতে চাইল না। জ্যাসপার তাকে একটা বিশেষ কক্ষে নিয়ে গেল, যেখানে তারা একসাথে থাকবে। কক্ষটির ভেতরে ঢুকতেই ফিওনার মনে একটা নতুন বিস্ময়ের আবির্ভাব হলো। দেয়াল জুড়ে ছিল বড় বড় ফ্রেমে বাঁধা তার কিছু ছবি, যা একেবারে তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ছবিগুলো দেখে ফিওনা কিছুতেই চিনতে পারছিল না এই মুহূর্তগুলো সে কি করে ধারণ করলো, তার স্মরণে আনতে পারছিল না। ছবিগুলো অদ্ভুতভাবে পরিচিত, অথচ স্মৃতির গভীরে কোথাও লুকিয়ে রাখা অপরিচিত এক জীবনের দৃষ্টি। সে চিন্তায় ডুব দিল। এগুলো কবে তোলা হয়েছে? প্রতিটা ছবির মাঝে লুকিয়ে আছে তার এমন মুহূর্ত যা তার নিজেরও মনে নেই। এগুলো কবে তোলা হলো, কিভাবে? তার চোখ ছুঁয়ে গেল এক ফ্রেমে বাঁধানো ছবি। গ্লাস হাউজের ছাদে পানির ট্যাপ ভুলে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভিজে যাওয়া এক মুহূর্ত। আরেকটায় দোলনায় বসে অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে থাকা কোথাও, বা ঘুমন্ত অবস্থায় চাদরের নিচে মুখ লুকিয়ে রাখা এক শান্ত ছবি। কিচেনে কফি তৈরি করার সময়ের ছবি। ফিওনা ধীরে ধীরে বুঝতে পারল এসব ছবি সে তোলেনি, এগুলো তুলেছে জ্যাসপার। জ্যাসপার মুচকি হেসে বলল, এটা আমার বিশেষ ক্যামেরার কাজ ফিওনা। তুমি জানো না, কিন্তু আমি তোমার প্রতিটা মুহূর্ত ধরে রেখেছি। ফিওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কোন ক্যামেরা? আমি তো কখনো দেখিনি। জ্যাসপার ধীরে ধীরে হাত বাড়িয়ে পাশের ছোট টেবিল থেকে একটা যন্ত্র তুলে ধরল। এটি দেখতে আধুনিক কোনো ক্যামেরার মতো, তবে অনেক বেশি অদ্ভুত এবং জটিল। ক্যামেরার গায়ে জ্বলজ্বল করছে নীলচে রূপালী শক্তির তরঙ্গ। জ্যাসপার এই বিশেষ ক্যামেরাটি নিজেই তৈরি করেছে, যা ভেনাসের উন্নত প্রযুক্তির সংমিশ্রণে বানানো। এটি শুধুমাত্র সাধারণ ছবি তোলে না, বরং মুহূর্তের স্মৃতি ধরে রাখে, অনুভূতি বোঝে এবং স্বয়ংক্রিয়ভাবে ছবিগুলো প্রিন্ট করতে পারে। ফিওনা ধীরে ধীরে ক্যামেরাটা হাতে নিল। তার মনে হচ্ছিল জ্যাসপার যেন তার আত্মার প্রতিটা কোণায় ঢুকে গেছে। তার প্রতিটা হাসি, তার প্রতিটা নিঃশ্বাস, এমনকি তার ঘুমন্ত অবস্থার নিষ্পাপ মুহূর্ত সে ধরে রেখেছে। কিন্তু ফিওনার কাছে এটি কেবল বিস্ময়কর প্রযুক্তি নয়, বরং স্বাধীনতার আরেকটা হারানোর প্রতীক। এই ক্যামেরা তার স্মৃতিগুলো চুরি করেছে তাকে না জানিয়েই। তার সমস্ত ব্যক্তিগত মুহূর্ত এখন জ্যাসপারের চোখে বন্দী। সে ধীরে ধীরে ক্যামেরাটা টেবিলে রেখে দিল। চোখের ভাষা কঠিন হয়ে উঠল। ফিওনার কণ্ঠে একটা চরম তিক্ততা ছিল, যা তার ভেতরের অস্থিরতা প্রকাশ করছিল। সে জ্যাসপারের দিকে রুক্ষ চোখে তাকিয়ে বলল, এসব করে কি প্রমাণ করছেন? আপনি কি মনে করেন এই সব ছবি দেখে আমি আপনার ভালোবাসা অনুভব করব? আমি তো আপনাকে ভালোবাসি না। আপনার এই সব কিছুর মাঝেও আমার মন গলবে না। তার কথাগুলো যেন কাঁপন তুলে দিল ঘর জুড়ে। ফিওনার দৃষ্টি ছিল স্থির, কিন্তু তার অন্তরে এক ঝড়ের আবহাওয়া বয়ে যাচ্ছিল। জ্যাসপার তাকে কিভাবে বন্দি করেছে সে বুঝতে পারছিল। জ্যাসপার তখন কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ফিওনা তার আগেই বলে উঠল,
আপনার ভালোবাসা কি এত সহজে কেনা যায়? আমি যেন আপনার পুতুল। ছবি, বাড়ি এগুলো তো আমার অনুভূতির কোনো মূল্য দেয় না। ভালোবাসা তো কিছু অনুভূতি, কিছু বিশ্বাসের ব্যাপার যা আপনি আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন। ফিওনার চোখে দৃঢ়তা ছিল, আর জ্যাসপারকে চ্যালেঞ্জ জানাচ্ছিল যেন। আমি চাই না এসব আধুনিক জিনিসে আমার জীবন কাটুক। আমি আমার স্বাধীনতা চাই, আমার মনকে উঠতে দিতে চাই। আর আপনার ভালোবাসা যদি সত্যিই থাকে তবে সেটা অবশ্যই সম্মানের সঙ্গে আসবে, এমন না যে আমাকে বন্দি করে। ফিওনার এই তীব্র কথাগুলো যেন একটা তীরের মতো জ্যাসপারের হৃদয়ে আঘাত হানল। সে বুঝতে পারছিল ফিওনার মন জয় করতে হলে তাকে আরও অনেক কঠোর কিছু করতে হবে, যা তাকে এক নতুন পথে নিয়ে যাবে। জ্যাসপার হঠাৎ করে পেছন থেকে ফিওনাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন তাকে থামাতে চাইছে। কিন্তু ফিওনার শরীরের উপর তার চাপ যেন অতিরিক্ত হয়ে যাচ্ছিল, আর সে অস্বস্তিতে কাঁপছিল। জ্যাসপার চিবিয়ে চিবিয়ে আবেগ নিয়ে বলল, তুমি জানো, আগের জন্মে আমি এভাবে তোমার প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছিলাম। তুমি যদি কখনো আমার প্রাসাদে যেতে তাহলে বুঝতে পারতে। তখন তো ক্যামেরা ছিল না, কিন্তু আমি তোমার ছবি নিজের হাতে অঙ্কন করে আমার কক্ষের প্রতিটা দেয়ালে রেখেছিলাম হার্মিংবার্ড। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। জ্যাসপারের কথাগুলো তার ভেতরে চোরাবালির মতো। সে একদিকে যেমন ঘৃণা অনুভব করছে, অন্যদিকে আবার এই আবেগময় কথাগুলো তার মনে কিছু প্রশ্ন তুলছে। কিন্তু কেন? ফিওনা অল্প স্বরে প্রশ্ন করল, আপনার সেই অঙ্কনগুলো কি সত্যি আমার জন্য ছিল, নাকি শুধু নিজের জন্য? জ্যাসপার তখন একটু ধীর হয়ে গেল, যেন তার আবেগের গতি কিছুটা থেমে গেল। এটা শুধুই ভালোবাসার জন্য হার্মিংবার্ড। আমি তোমাকে কখনোই হারাতে চাই না, তাই আমি তোমার সব কিছু ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি কি বুঝতে পারো এটা কতটা কঠিন? ফিওনার মনে হচ্ছিল জ্যাসপারের কথাগুলো তার গায়ে আগুন ধরাচ্ছে, কিন্তু সে হার মানবে না। আপনি আমাকে নিজের হাতে আঁকা ছবি হিসেবে দেখেন, কিন্তু আমি জীবন্ত ছবি নই। আমার স্বাধীনতা, আমার ইচ্ছে এগুলোও মূল্যবান। জ্যাসপার তীব্র কণ্ঠে বলল, এসব ছাড়ো। এখন শাওয়ার নেবে আর ড্রেস চেঞ্জ করবে। তার কথায় কিছুটা আধিপত্য ছিল, যেন আদেশ দেওয়ার মতো। ফিওনা মাথা নিচু করে রইল। আমাকে একা থাকতে দিন, সে স্পষ্টভাবে বলল। আমি এখন একটু একা থাকতে চাই। জ্যাসপার তাকে নিবিড় দৃষ্টিতে দেখে বলল, ফিওনা, আমি বলেছি তুমি এখন শাওয়ার নেবে মানে নেবে। তার কণ্ঠে একটা নিষ্ঠুরতা ছিল, যেন সে কোনো প্রতিবাদের জন্য প্রস্তুত ছিল না। ফিওনার চোখে আগুন জ্বলছিল। আমি বাধ্য নই, সে জবাব দিল। এখন আর আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন না। আমি আপনার হুকুমে চলব না। ফিওনা জ্যাসপারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার আর লিউঝানের মধ্যে পার্থক্য কি জানেন? ও আগের জন্মেও আমাকে জোর করে নেয়নি, এই জন্মেও নেয়নি। ও কখনোই আমার উপর জোর করেনি, জোর করে কিছু আদায় করতে চায়নি। জ্যাসপারের চোখে রাগের এক ঝলক দেখা দিল। আমি তোমাকে ওর নাম নিতে নিষেধ করেছিলাম, সে কঠোর কণ্ঠে বলল। তুমি বোধহয় ভুলে গেছো। তাহলে কি তোমার কাছেও আমার থেকে বেশি ভালো? ফিওনা মুহূর্তটিতে কিছুটা থমকে গেল না, বরং আরও দৃঢ়ভাবে বলল, শি ইজ 1,000 টাইমস বেটার দ্যান ইউ। জ্যাসপার যেন রাগের আগুনে জ্বলতে লাগলো। তার মাথায় অসন্তোষ, বিরক্তি মিশ্রিত হতে লাগলো। তার জন্য এটি সহ্য করা কঠিন ছিল, কারণ ফিওনার মুখ থেকে লিউঝানের নাম শুনে তার অন্তরে এক ধরনের ঈর্ষা জেগে উঠছিল। সে তোমার জন্য কি করেছে? জ্যাসপারের গলা গভীর হলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আর তুমি বলতে পারবে আমার দেওয়া চিঠি আর ফুল তোমার অন্তরে নাড়া দেয়নি কখনো? তুমি কিভাবে ওই সেনাপতিটাকে ভালোবাসলে তখন? ফিওনার চোখে প্রতিবাদের চেহারা স্পষ্ট ছিল। আমি তাকেই ভালোবাসবো যে আমার ভালোবাসাকে সম্মান করবে। আপনি তো আগের জন্মে আমাকে জোর করে পেতে চেয়েছেন, জাইরনকে মারার জন্য পরিকল্পনা করেছিলেন। তাহলে লিউঝান আমায় স্বাধীনতা দিয়েছে, যেখানে আপনি শুধু চাপ সৃষ্টি করে গেছেন।
জ্যাসপারের মাথায় রাগ দপদপ করে উঠল। মুহূর্তেই তার সবুজ চোখের চারপাশে রক্ত জমাট বাঁধল, যেন ভেতরের উত্তেজনা বাইরের প্রতিফলন। ফিওনা অনুভব করল তার সংকট। হাত শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। গাউন সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল সে, হঠাৎ করা এই টানাটানির কারণে। জ্যাসপার ফিওনাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বলল, তুমি যে কথাটা মাত্র বললে তার জন্য তোমাকে এবার আফসোস করতে হবে। তার কণ্ঠে এক ধরনের বিপদ সংকেত ছিল, যেন সে তার পরিকল্পনার কষ্টিপাথর বুঝিয়ে দিতে চায়। জ্যাসপার ফিওনাকে একটা লোহার শৃঙ্খল দিয়ে তার হাত বেঁধে দিল। এরপর সে শাওয়ারের ঝর্ণার মাথায় একটা বিশেষ যন্ত্র স্থাপন করল, যাতে পানি বেরিয়ে আসার সময় চাপ বাড়িয়ে দেয়। ঝর্ণার পানি শুরু হলো প্রথমে ধীরে ধীরে, তারপর দ্রুত গতিতে বাড়িয়ে দিতে লাগলো। ফিওনা আতঙ্কিত হয়ে সুরক্ষার জন্য চেষ্টা করল, কিন্তু শৃঙ্খলার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। ঝর্ণার পানি ফিওনার মুখের উপর পড়তে লাগলো। নিঃশ্বাস আটকে যাওয়ার ভয় তার মনে কাব্য সৃষ্টি করছিল। জ্যাসপার তার অভিব্যক্তিতে একটা চরম নিষ্ঠুরতা নিয়ে সামনে এলো। না! ফিওনা চিৎকার করে উঠল, কিন্তু শব্দটি যেন ঝর্ণার পানির বেগের কাছে ম্লান হয়ে গেল। জ্যাসপার তখন ফিওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলে না? আমি তোমাকে এভাবেই কিছু সময়ের জন্য একা রাখতে চাই। এরপর জ্যাসপার জোরালো পা ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ফিওনার করুণ অবস্থার দিকে একবারও তাকায়নি। ফিওনা তখন অনুভব করছিল ঝর্ণার পানি তার সমস্ত শ্বাসরোধ করছে, যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে বন্দী। সে বোঝে এখন তার মুক্তি আর স্বাধীনতার জন্য লড়াই করার সময় এসেছে। কিন্তু সেই মুহূর্তে শুধুমাত্র পানির প্রবাহই তাকে গ্রাস করতে প্রস্তুত। আধা ঘন্টা পর জ্যাসপার কালো প্লেন টি শার্ট আর ট্রাউজার পরে নতুন রূপে ওয়াশরুমে ফিরে এলো। তার চোখের কোণে এক ধরনের কঠোরতা ছিল, যেন সে তার উদ্দেশ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। এ যেন প্রতিশোধের আগুন, যার শিখা জ্বলছিল তার অন্তরে। ফিওনা এখনো হাবুডুবু পদ্ধতিতে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তার চোখে ভয়ের ছায়া ছিল, কিন্তু সেই সঙ্গে একটা যুদ্ধ করার চেতনা। ঝর্ণার তীব্র জল তার শরীরকে পুরোপুরি ভিজিয়ে ফেলেছে, আর জলের নিচে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। জ্যাসপার ঝর্ণার পানি বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে ফিওনার হাত দুটো খুলে দিল। মুক্তির অনুভূতি মিলিত হলেও ফিওনার চোখে ক্ষোভের আগুন জ্বলছিল। সে একটু লুকাতে পারছিল না তার রাগ, যেন সে তাকে স্বাভাবিকভাবে থেকে নির্বাসিত করে দিয়েছে। হয়তো আজ যদি সে শুধুমাত্র মানবী হতো, তবে এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ত। জ্যাসপার কিছুক্ষণ নীরব থেকে বলল, এখন তোমার ড্রেস চেঞ্জ করার পালা। তার কণ্ঠে এক ধরনের নিষ্ঠুরতা ছিল, যা ফিওনাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। সে ফাঁকায় থাকা ড্রেসটি হাতে নিয়ে সেটাকে অবজ্ঞার সঙ্গে ছুঁড়ে মারল। জ্যাসপারের প্রতিক্রিয়ায় কিছুটা রাগ হয়ে বলল, তুমি যদি এটা গ্রহণ না করো তাহলে অন্য পথ অবলম্বন করব। বলেই সে ফিওনার গাউনের বুকের কাছটা খানিকটা কেচি দিয়ে কেটে ফেলল। জ্যাসপার পুরো গাউনটাই পা পর্যন্ত ছিঁড়ে ফেলল এক টানে। তারপর সেটি খুলে দূরে ফেলে দিল। ফিওনা নিজের হাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করল, কিন্তু তার এই চেষ্টা যেন বাতাসে মিলিয়ে গেল। জ্যাসপারের চোখে এক ধরনের অদ্ভুত উন্মাদনা ছিল, যা ফিওনাকে আরও ভীতির মধ্যে ফেলছিল। সে তখন জোর করে ফিওনাকে বাথরোব পরালো, যেটি তার শরীরের কিছুটা আবরণ দিল। কিন্তু এই আবরণেও ফিওনার মনে হয়েছিল তার স্বাধীনতা সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। অতঃপর জ্যাসপার তাকে কোলে তুলে নিয়ে গেল কক্ষে। ফিওনার হৃদয়ে প্রচণ্ড অনুভূতি তৈরি হলো। সে তার সংগ্রামী জীবনের সব কষ্ট এক মুহূর্তেই অনুভব করল। তার আত্মমর্যাদার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ চলছিল, কিন্তু জ্যাসপারের শক্তিশালী বাহুর কাছে সে অসহায় ছিল, যার দিকে তার চোখে প্রবল বিরোধিতা ছিল। জ্যাসপার ফিওনাকে ড্রেসিং টেবিলে বসিয়ে দিল, আর ফিওনার ভেজা চুলের লকগুলো একপাশে সরিয়ে ঘাড়ের কাছে মুখ গুজে দিল। ফিওনার দুই কাঁধে শক্ত করে ধরে সে গলার কাছে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে কানের কাছে ফিসফিস করে বলল, আমি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি হারমিংবার্ড।
এই উচ্চারণে ফিওনার হৃদয় গভীর একটা দ্বন্দ্ব অনুভব করল। তার মনে ঘৃণার মৃদু শিহরণের এক অদ্ভুত মিশ্রণ, কিন্তু তবুও জ্যাসপার নিজেকে সামলে নিয়ে হেয়ার ড্রায়ার নিয়ে ফিওনার চুল শুকাতে লাগলো পরম যত্নে। জ্যাসপার ফিওনার হাতে একটা পার্পল কালার সিল্কের ড্রেস ধরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে তুমি ড্রেস পরে তৈরি হয়ে বাইরে আসবে। আমি ডাইনিং টেবিলে খাবার সাজাতে যাচ্ছি। ফিওনা চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো, যেন বোঝার চেষ্টা করছে এই সময় তার বিরুদ্ধে কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে। জ্যাসপারের কথায় শাসনের ঔদ্ধত্য ছিল, কিন্তু তার কণ্ঠে সেই পূর্বের আবেগের চাপও ছিল। সে দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল, ফিওনার মনের অন্ধকার কোণগুলোতে প্রশ্ন জাগিয়ে রেখে। ড্রেসটি হাতে নিয়ে ফিওনা স্থির হয়ে রইল। অনুভূতির পক্ষে যুদ্ধ চলছে তার ভেতরে। একদিকে তার আক্রমণাত্মক চাহিদা, অন্যদিকে তার স্বাধীনতা। এই মুহূর্তে সে কী করতে চায় সেটি স্পষ্ট নয়। ডাইনিং টেবিলে অনেকক্ষণ অপেক্ষা করার পর জ্যাসপার মনে মনে চিন্তা করতে লাগলো কেন ফিওনা আসছে না। তার মনে এক অস্বস্তিকর অনুভূতি জেগে উঠল। অবশেষে সে নিজেই কক্ষের দিকে এগিয়ে গেল ফিওনাকে আনতে। দরজায় এসে সে লক্ষ্য করল ফিওনা দরজা লাগিয়ে রেখেছে। অজানা উদ্বেগ তার মনে এলো। সে রিমোট হাতে নিয়ে দরজার দিকে তাকালো। রিমোটের বোতামে চাপ দিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত নীরবতা কক্ষটিকে ঘিরে ফেলল। ফিওনা সেখানে ছিল, জানালার পাশে দাঁড়িয়ে। রাতের চাঁদের আলোতে তার সিল্কের ড্রেসে এক অপরূপ আভা ছড়াচ্ছিল। জ্যাসপারের হৃদয়ে একটা নতুন অনুভূতির উদ্রেক হলো। ফিওনার উপস্থিতি যেন রাতের অন্ধকারে একটা উজ্জ্বল তারা। ফিওনা পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিল। রাতের গভীর অন্ধকার তাকে আলিঙ্গন করে রেখেছে। তার সিল্কের ড্রেসের চিকন দড়ির মতো হাতাগুলো কোমলভাবে তার কাঁধে বসেছিল, আর ড্রেসটি শরীরের বডি গঠনকে স্পষ্টভাবে তুলে ধরছিল। পায়ের দিকে এটি স্রোতের মতো পড়েছিল, এক উজ্জ্বলতার আভা ছড়িয়ে। রাতের নীরবতায় যখন সে জানালার সামনে দাঁড়িয়েছিল, তখন তার সৌন্দর্য যেন তার চারপাশের অন্ধকারকে ছাপিয়ে যাচ্ছিল। চাঁদের আলো তার ড্রেসে রূপালি ছোঁয়া দিয়েছিল, আর রাতের হাওয়া তার লম্বা চুলকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ফিওনার অনুভূতিতে ছিল এক ধরনের রহস্যময়তা। তার পেছনে আকাশে ঝলমল করা তারাগুলো যেন তার দিকে তাকিয়েছিল, যেন তাদের আলো তার অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য সম্মান জানাচ্ছে। জ্যাসপার দূর থেকে ফিওনার এই দৃশ্যটি দেখে তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি অনুভব করছিল। ফিওনার পেছনে রূপ চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে ওঠা তাকে আরও গভীরভাবে আকৃষ্ট করছিল। হঠাৎ জ্যাসপার ফিওনাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার স্পর্শে ফিওনার শরীরে এক অবর্ণনীয় শিহরণ বয়ে গেল। ফিওনার পেটের কাছে হাত দিয়ে স্লাইড করতে করতে জ্যাসপার তার গালের কাছে ঠোঁটের হালকা ছোঁয়া দিয়ে ফিসফিস করে বলল, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি আসছিলে না কেন? চলো ডিনার করব একসাথে। আগে রাতের খাবার খাবো, তারপর তোমাকে। এই কথাগুলো শুনে ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার মনে এলোমেলো অনুভূতি আর আতঙ্কের মিশ্রণ তৈরি হলো। সে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপার যেন আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরল। অবাক হয়ে ফিওনা কিছু বলতে গেল, কিন্তু তার কথাগুলো গলায় আটকে গেল। এর আগেই জ্যাসপার উল্টো ফিওনার গলায় জোরে কামড় বসালো, যেন সে তার দাবিটা স্পষ্ট করে দিতে চাচ্ছে। ফিওনার শরীরে এক শীতল শিহরণ ছড়িয়ে পড়ল, কিন্তু সাথে সাথেই তীব্র বিক্ষোভও অনুভব করল। ফিওনা কিছুটা হতাশ হয়ে বলল, আমি খাবো না, আমার খিদে নেই, আপনি একাই খেয়ে নিন। কিন্তু জ্যাসপার তার কথায় কান দিল না। কিছু বলার আগেই সে ফিওনাকে কাঁধে তুলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগোতে লাগলো। ফিওনার শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু জ্যাসপার যেন এতে কোনো ভ্রুক্ষেপই করল না। সে ফিওনাকে কাঁধ থেকে চেয়ারে ধপ করে বসিয়ে দিল, যেন তার মতামত বা ইচ্ছার কোনো দাম নেই। ফিওনা বসে থাকলো, কিছুটা অসহায়ভাবে, নিজেকে প্রতিরোধহীন মনে হচ্ছিল। তোমার পছন্দের সব খাবার রেখেছি, তুমি বলছো খাবে না?
জ্যাসপার বলল, তার কণ্ঠে অল্প ক্ষোভের ছোঁয়া। ফিওনা নিরুত্তর থেকে গেল এক মুহূর্তের জন্য ভেবে। আমার পছন্দের কোনো দাম আছে? আমার ইচ্ছা কি আপনার কাছে কোনো মূল্যবান? জ্যাসপার তখন দৃঢ়তার সঙ্গে বলল, খাবারটা খাও, আমি খাইয়ে দিচ্ছি। বলে সে কিছুটা চাউমিন ফিওনার মুখের সামনে ধরল। ফিওনা ক্ষণিকের জন্য মুখ ফিরিয়ে নিল, যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কিন্তু জ্যাসপার তার সহ্য করল না। সে ফিওনার গাল শক্ত করে চেপে ধরল আর চামচের সাহায্যে চাউমিনটা মুখের ভেতর পুরে দিয়ে ফিওনার নাক মুখ চেপে ধরল এক হাত দিয়ে। খাও, সে বলল, নইলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না। ফিওনার চোখে পানি চলে এলো, তার মধ্যে আতঙ্কের ছায়া ফুটে উঠল। সে অগত্যা চাউমিন চিবোতে লাগলো, একদিকে জ্যাসপারের কর্তৃত্বের সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো। সে অনুভব করল তার অশ্রুগুলো গাল বেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কিছুই করার ছিল না। খাবার শেষ করার পর জ্যাসপার ফিওনাকে সোফায় বসিয়ে রেখে কিছু একটা আনতে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে দুটো বক্স নিয়ে। ফিওনা একদৃষ্টিতে তাকিয়ে রইল, তার মনে কিছুটা উদ্বেগ আর অস্বস্তি ছিল। জ্যাসপার ফিওনার বরাবর সোফায় বসলো, তাদের সামনে একটা কাচের ছোট টেবিল রাখা। জ্যাসপার বক্স দুটি খুলে দেখালো, সেখানে দুটো আংটি ছিল। বিয়ের সময় আংটি বদল করা হয়নি, তাই এটা সম্পূর্ণ করতে হবে, সে বলল, তার কণ্ঠে এক ধরনের কঠোরতা ছিল। জ্যাসপার একটা আঙুল তুলে ফিওনার আঙুলে পরাতে যাবে, কিন্তু হঠাৎই দেখল ফিওনার আঙুলে ইতিমধ্যে একটা আংটি রয়েছে। এই মুহূর্তে জ্যাসপারের চোখে এক ধরনের ধোঁয়াশা ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এটি নিশ্চিত সেই আংটি যা পৃথিবীতে থাকতে ফিওনার লিউঝানের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল। তার হৃদয়ে এক অসহায়তা আর ক্ষোভ অনুভূত হলো, কেননা ফিওনারই আগের সম্পর্কের স্মৃতি তার কাছে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। এটা সে বলতে গেল, কিন্তু তার কথা থেমে গেল। তার মনে যেন কষ্টের এক ঝড় বয়ে গেল, যা তাকে একেবারে অবশ করে দিল। ফিওনার দিকে তাকিয়ে সে যেন বুঝতে পারল তাদের সম্পর্কের মধ্যে কতটা জটিলতা রয়েছে। জ্যাসপার ফিওনাকে প্রশ্ন করল, এই আংটি কি তোমাকে লিউঝান পরিয়েছিল? ফিওনা ধীরে ধীরে বলল, হ্যাঁ, ওর সাথে আমার আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন, নিয়তিও চেয়েছিল আমি ওর সাথেই থাকি। জ্যাসপার তখন এক বাঁকা হাসি মুখে ফুটিয়ে তুলল। সে ডাইনিং থেকে একটা ছুরি এনে বসল, তার চোখে এক ধরনের উন্মাদনা ছিল। এই আংটিটা আমি খুলব না, তুমি নিজেই খুলবে, সে বলল। ফিওনা ভয়ে ভয়ে উত্তর দিল, আমি নিজে কখনোই খুলব না, হয়তো আপনি জোর করে খুলতে পারবেন, এছাড়া না। জ্যাসপার তখন অগ্নিদৃষ্টিতে তাকালো। সে ফিওনার হাত টেবিলের উপর রাখল, আর ফিওনা কিছুটা ভয় পেল। সে হাত সরাতে চাইল, কিন্তু পারল না। জ্যাসপার শক্ত করে এক হাত দিয়ে ফিওনার হাত টেবিলে চেপে ধরে রেখে আঙুলের ফাঁকে ফাঁকে ছুরি দিয়ে ঠক ঠক করে স্পিডে চালাতে লাগলো। প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকে একবার করে ছুরি গেঁথে যাচ্ছিল। ফিওনা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল। মনে মনে সে বুঝতে পারছিল এই মুহূর্তটা কতটা বিপজ্জনক। জ্যাসপারের দৃষ্টি যেন আগুনের মতো জ্বলছিল, আর সে অনুভব করছিল যে জ্যাসপার তার প্রতি এক অসীম রাগ ও ক্ষোভ অনুভব করছে, যা তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ফিওনার হৃদয় দুরু দুরু করছিল। জ্যাসপার ধমক দিয়ে বলল, লুক অ্যাট মি। ফিওনা তখন কিছুটা ভীত হয়ে তার দিকে তাকালো। তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। জ্যাসপার তার কণ্ঠস্বরকে আরো কঠোর করে বলল, রিংটা কি খুলবে নিজে থেকে, নাকি আমি এই ছুরি এবার তোমার আঙুলে চালাবো? ফিওনার হৃদয় দ্রুত স্পন্দন হতে শুরু করলো। সে গভীর নিঃশ্বাস নিল আর বলল, আমি কখনো এটা খুলব না। জ্যাসপারের মুখে ক্ষিপ্ত হাসি ফুটে উঠল, কিন্তু ফিওনা তার প্রতিরোধ দেখে কিছুটা অস্থির হয়ে পড়ল। ঠিক আছে, জ্যাসপার বলল, তুমি নিজেই বাধ্য করছো, কিন্তু মনে রেখো, আমি যা চাই তা আমি পাবো। এই কথা বলার পর সে ছুরিটা ফিওনার আঙুলের দিকে এগিয়ে নিয়ে গেল।
ফিওনার হৃদয়ে যেন রক্ত জমাট বাঁধল। সে জানত তার সিদ্ধান্তই তার জীবনের ভাগ্য নির্ধারণ করবে। ফিওনার চোখে ভয়ের ছায়া ছিল। আপনি আমাকে একেবারে ছুরির মাধ্যমে মেরে ফেলুন, জ্যাসপার ঠান্ডা কণ্ঠে উত্তর দিল। তোমাকে মারব কেন হার্মিংবার্ড? মরবে তো ওই লিউঝান। ফিওনার চোখ বড় হয়ে গেল। এই নিষ্ঠুর কথায় তার মনে একটা ভীতি তৈরি হলো। জ্যাসপার তখন বলল, তোমার কি ভয়ের অনুভূতি চলে গেছে? এতটুকু সময়ই অভ্যস্ত হয়ে গেছো? বলা শেষ করে জ্যাসপার নিজের হাত টেবিলে রাখল। জ্যাসপার তখন ছুরিটি শক্ত করে ধরল আর সেটির ধারালো প্রান্ত তার নিজের আঙুলের মধ্যেই একেবারে প্রবেশ করালো। ছুরির ধারালো কোনা যেন তার চামড়ার সঙ্গে এক হয়ে গেল। তার 5 আঙ্গুলে ছুরিটি স্পিডে চালাতে লাগলো। জ্যাসপারের হাতের আঙুলগুলো থেকে রক্ত বের হয়ে টেবিলের উপর হাতসহ পুরো টেবিল মেখে গেছে রক্তের স্রোতে। আর কিছু রক্তের ফোঁটা ফিওনার মুখে ছিটকে পড়ছিল। ফিওনা এই ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। প্লিজ স্টপ, সে জোরে চিৎকার করে বলল। কিন্তু জ্যাসপার কোনো কর্ণপাত করল না। ততক্ষণে তার আঙুল থেকে রক্ত বের হতে শুরু করেছে। ফিওনা আর সহ্য করতে না পেরে নিজের হাতে সেই আংটিটি খুলে দূরে ছুঁড়ে মারল। জ্যাসপার তখন শুধুই হাসল। হাসিতে ছিল তার চোখে বিদ্রূপ ও অসহিষ্ণুতার এক অদ্ভুত মিশ্রণ। যেন সে এটাই চেয়েছিল, ফিওনার আতঙ্ক। জ্যাসপার তার রক্তমাখা হাত নিয়ে ফিওনার আঙুলে আংটি পরালো আর হাতে চুমু খেয়ে বলল, এখন তোমার পালা হার্মিংবার্ড। ফিওনা কাঁপতে কাঁপতে বলল, আপনার হাত তো রক্তাক্ত। জ্যাসপার ঠান্ডা স্বরে উত্তর দিল, কিছুই হবে না, এই রক্তমাখা আঙুলেই পরিয়ে দাও আমাকে। ফিওনা ভয়ে কাঁপতে লাগল। সে অনুভব করছিল যে জ্যাসপারের আবেগগুলো কতটা অস্থির। সেই মুহূর্তে জ্যাসপার কিছু একটা বের করে আনলো, একটা বিশেষ কেমিক্যাল মেডিসিন। সে তার নিজের হাতের উপর ঢেলে দিল। মুহূর্তেই রক্ত পরিষ্কার হয়ে গেল, কিন্তু আঙুলের কাঁটাগুলো আরও স্পষ্ট হয়ে উঠল, যেন তার যন্ত্রণার চিহ্ন। ফিওনা তাকাতে পারছিল না হাতের দিকে। এতটা বিধ্বস্তভাবে ছিন্ন ভিন্ন হয়ে কেটেছে আঙুলগুলো। তবুও কাপা হাতে জ্যাসপারকে আংটিটা পরিয়ে দিল। সে অনুভব করছিল জ্যাসপারকে যতটা ভয়ঙ্কর ভেবেছিল, এই ড্রাগন প্রিন্স তার থেকেও বেশি ভয়ঙ্কর। জ্যাসপার ফিওনার হাত ধরে অন্য এক কক্ষের দিকে নিয়ে গেল। তখন ফিওনার মনের মধ্যে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। কক্ষে প্রবেশ করতেই তার চোখের সামনে এক অপরূপ দৃশ্য খুলে গেল। এটি ফুলশয্যার কক্ষ, চারপাশে অদ্ভুত সব ফুলের সাজে পরিবেষ্টিত, যেখানে প্রকৃতির এক অংশ বুনো বনে উদ্ভাসিত হয়েছে। লাইটিংয়ে সারি সারি ফুলের ভাস্কর্য ঝলমল করছে, আর বাতির কোমল আলোতে প্রতিটা ফুল যেন জীবন্ত হয়ে উঠেছে। ঝিলিমিলি বেলুনগুলো সিলিং থেকে ঝুলছে, অন্ধকারে চিকন চিকন আলোয় তাদের রঙিনতায় চারপাশকে মাতিয়ে তুলছে। ফিওনার হৃদয় ধুকপুক করতে থাকে। আমাকে এখানে কেন আনলেন? তার কণ্ঠে এক ধরনের আতঙ্ক ফুটে ওঠে। জ্যাসপার মৃদু হাসি হেসে বলল, আজকে আমাদের বাসর রাত। ফিওনার চোখে কৌতূহল আর ভয়ের মিশ্রণ। আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন, কিন্তু আমাকে স্পর্শ করার সাহস করবেন না। জ্যাসপার যেন মনের গোপনতার মধ্যে লুকিয়ে থাকা তার স্বার্থপরতা বুঝতে পারল। ওহো, তোমাকে আগেই স্পর্শ করে ফেলেছি, আর কতবার বলবো? তার মুখে এক মিষ্টি হাসির রেখা। চাঁদের আলোয় পাহাড়ি কাচের কক্ষটায় মৃদু সোনালি আভা। রাতের বাতাসে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে আছে, যেখানে প্রকৃতি নিজেও অপেক্ষা করছে কোনো বিস্ফোরণের জন্য। ফিওনা ফুলশয্যার কক্ষের পাশের বেলকনিতে দাঁড়িয়েছিল। চুল এলোমেলো, চোখ দুটো কুয়াশার মতো ভাবলেশহীন। তার ভেতরে এক অজানা অনুভূতি খেলা করছিল, যেন কিছু একটা ঘটতে চলেছে। তুমি কি পালিয়ে যাচ্ছিলে? জ্যাসপারের গলা একেবারে পেছন থেকে ভেসে এলো। গা ছমছমে কিন্তু মায়াময়। ফিওনা পেছন ঘুরতেই দেখে অন্ধকারের মধ্যে থেকে জ্যাসপার বেরিয়ে আসছে। তার গভীর গ্রিন চোখ যেন দাবানলের আগুনের মতো জ্বলছে।
আমি পালাচ্ছিলাম না। জ্যাসপার হাসল, কিন্তু সেটা একেবারে শিকারীর হাসি। তুমি কি জানো হার্মিংবার্ড, আমি কখনো কোনো কিছু হাতছাড়া করি না। একবার যা আমার হয়ে যায় সেটা আমারই থাকে। সে এক ঝটকায় ফিওনাকে নিজের দিকে টেনে আনলো। তার উষ্ণ হাত শক্তভাবে ফিওনার কোমর ঘিরে রাখল। ফিওনা এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। আপনি সবসময় এত দখলদার কেন? ফিওনার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে মুখ শক্ত করে রেখেছিল। জ্যাসপার হাসল ধীর গতিতে। তার চোখে এক ধরনের শিকারীর উন্মাদনা খেলা করছিল। তুমি যখন আমার সামনে এত রাগী আর এত সুন্দর দেখাও, তখন আমার আর কোনো উপায় থাকে না। সে ফিওনার চিবুক তুলে ধরল। ধীরে ধীরে তার ঠোঁটের দিকে নামল, কিন্তু 1 ইঞ্চি দূরে এসে থেমে গেল। যেন ইচ্ছে করেই আগুন জ্বালিয়ে রেখে দেখছে ফিওনা কতক্ষণ সহ্য করতে পারে। ফিওনার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, কিন্তু সে পিছু হটল না। তুমি কি জানো হার্মিংবার্ড, ড্রাগনের হৃদয় কেমন করে কাজ করে? আমি জানি না, কিন্তু যখন তুমি আমার সামনে থাকো আমার শরীরে আগুন জ্বলে ওঠে। আমি তোমাকে স্পর্শ না করে থাকতে পারি না। তার কণ্ঠ গভীর হয়ে গেল, নিঃশ্বাস গরম। ফিওনার গাল লাল হয়ে উঠল। জ্যাসপার তার কপালে ঠোঁট রাখল, কিন্তু সেটা ছিল এত গভীর, এত সম্পূর্ণ, যেন সে নিজের অস্তিত্বের একটুখানি উষ্ণতা ফিওনার ভেতর ঢেলে দিল। তুমি যদি অন্য কারো দিকে তাকাও হার্মিংবার্ড, আমি নিশ্চিত করে বলতে পারি সে জীবিত থাকবে না। তার কণ্ঠে ছিল এক ধরনের গা শিউরে ওঠা প্রতিজ্ঞা। তুমি আমার ফিওনা। এই সত্য বদলানোর ক্ষমতা কারো নেই, এমনকি তোমারও না। তুমি কি জানো, আমি চাইলে শুধু আমার কণ্ঠ দিয়েই তোমাকে পাগল করতে পারি। তোমার ধমনীতে আমার নাম বাজবে আর তুমি ভুলে যাবে দুনিয়ার সব কিছু, শুধু আমাতেই মত্ত থাকবে। পরের মুহূর্তে সে ফিওনাকে নিজের শক্ত হাতে ঘুরিয়ে ফেলল, যেটাতে মনে হলো সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং তার জন্য তৈরি হওয়া একমাত্র অস্তিত্ব। ফিওনার গাল চেপে ধরে নিজের দিকে ফেরালো, তারপর তার দিকে গভীরভাবে তাকালো আর মৃদুস্বরে বলল, তোমার ড্রাগন প্রিন্স হাজবেন্ড কখনোই কোমল প্রেমিক হবে না। সে সর্বদা তার আগ্রাসী দখলদারিত্ব দেখাবে। ফিওনা শিউরে উঠল যখন জ্যাসপার তার পেছনে দাঁড়িয়ে হাত দিয়ে তার কোমল কাঁধ থেকে ড্রেসের উপরের কোটিটা সরিয়ে ফেলল। সিল্কের কোটি তার কাঁধ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ফিওনার শ্বাস আটকে গেল। সে যেন তার পুরো দেহের প্রতিটা কণায় ভয় অনুভব করল। কোটির নিচের সিল্কের পোশাকটি তার শরীরের আকার আরও স্পষ্ট করে তুলছিল। স্লিপগুলো যেন দড়ির মতো চিকন হয়ে তার বাহু জড়িয়ে ধরেছিল। জ্যাসপার তার শক্তিশালী হাত দুটি ফিওনার কাঁধে রেখে তাকে নিজের দিকে টানল। আজকে কোনো কথা নয়, আজকে আমাদের বাসর রাত, সে গম্ভীরভাবে বলল, তার গলার স্বর গর্জনকারী বুলেটের মতো। আমি তোমাকে আজ রাতে চাই। ফিওনার হৃৎপিণ্ডের ধড়ফড় শুনতে পেল সে। মনে হলো জ্যাসপারের কথাগুলো তার ভেতর গেঁথে যাচ্ছে। সে জানত জ্যাসপার ক্ষমতাশালী, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার সাধ্য তার নেই। প্লিজ, সে ক্ষীণকণ্ঠে বলল, আমার সাথে এমনটা করবেন না। কিন্তু জ্যাসপারের চোখে এক অদ্ভুত রাগ ও আকর্ষণ ছিল। সে যেন এক নিমিষেই তাকে গিলে ফেলতে প্রস্তুত। তুমি জানো, আমি কখনোই প্রত্যাখ্যান পছন্দ করি না। তার গলার গভীরতা কানে গমগম করছিল। তার কণ্ঠ এমন যে নিজের ইচ্ছাকে বলবৎ করতে প্রস্তুত। ফিওনার মনে হলো সে একটা অবিশ্বাস্য বিপদের মুখোমুখি, যেখানে জ্যাসপারের প্রতিটা ছোঁয়া তাকে আরও অন্ধকারে নিয়ে যাচ্ছে। সে মনে মনে প্রার্থনা করল যেন কিছু ঘটে যা তাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবে। কিন্তু জ্যাসপারের শক্তি তার আশার আলোকে ম্লান করে দিল। এখন ফিওনার সামনে দাঁড়িয়ে থাকা জ্যাসপার হলো এক কালো ছায়ার মতো, তার ইচ্ছাকে দমন করার জন্য প্রস্তুত। এখন আর কোনো অবকাশ নেই। সে বলল তার প্রণয়ের প্রত্যাশায় ভরা চোখে, আজ রাত তোমার এবং আমার। জ্যাসপার ফিওনাকে ছেড়ে দিয়ে পাশে থাকা টেবিল থেকে এক গ্লাস ওয়াইন তুলে নিল। গ্লাসে রক্তের মতো রঙের পানীয়টি যেন তার অভিব্যক্তিকে আরও একগুঁয়েমি যোগ করল। সাধারণত সে অ্যালকোহল পান করতে পছন্দ করত না। তার শরীরের প্রতি পানীয়ের অদ্ভুত প্রতিক্রিয়া ছিল।
একটুখানি অ্যালকোহল হলেই মাতাল হয়ে যেত। তবে আজকের রাত ছিল ভিন্ন। যা কিছু অদ্ভুত কারণে সে সেই নিয়ম ভাঙতে চেয়েছিল। জ্যাসপার গ্লাসটি ঠোঁটে নিয়ে একসাথে বড় একটা চুমুক দিল। পানীয়টি তার গলায় নামার সাথে সাথে যেন অন্ধকারের শক্তি আরও গাঢ় হয়ে উঠল। তার চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনার ছাপ ফুটে উঠল। সে এক মুহূর্তে সময়কে অতিক্রম করে ফেলল। নিজেকে এক নতুন কক্ষে খুঁজে পেতে চাচ্ছিল। তুমি জানো হার্মিংবার্ড, সে ফিওনার দিকে তাকিয়ে বলল, এই রাতের মধ্যে রয়েছে আমাদের ভাগ্য। আমি চাই না তুমি এই রাতটা ভুলে যাও কখনোই। ফিওনার মনে হচ্ছিল জ্যাসপারের মাতাল অবস্থা তার জন্য একটা নতুন বিপদের দ্বারপ্রান্তে দাঁড় করাচ্ছে। তার চোখের ঝিলিকগুলো কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছে, আর সে ধীরে ধীরে একটা অন্ধকার পথে চলে যাচ্ছে। আপনি কি নিশ্চিত যে আপনি ঠিক আছেন এই মুহূর্তে? ফিওনা জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরের মধ্যে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। জ্যাসপার একটা হাসি দিয়ে বলল, সব কিছুই ঠিক থাকবে। আমি শুধু তোমাকে এই মুহূর্তে পুরোপুরিভাবে পেতে চাই। তার কথাগুলো ছিল রহস্যময় সুরে বাঁধা, যা ফিওনার মনে আরও শঙ্কার জন্ম দিচ্ছিল। ফিওনা জানত জ্যাসপারের এই মাতাল অবস্থার ফলাফল কি হতে পারে, কিন্তু সে নিজেকে এই অবস্থায় আটকাতে পারছিল না। জ্যাসপার একসাথে গ্লাসটা খালি করে পাশে ছুঁড়ে মারল। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ফিওনা ভয় পেয়ে গেল, মনে হলো একটা ভঙ্গুর স্বপ্ন ভেঙে গেছে। জ্যাসপারের চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। নেশার কারণে তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। ফিওনা তার দিকে তাকাতে পারছিল না। মনে হচ্ছিল সেই চোখগুলো তার মনোজগতের গভীরে প্রবেশ করতে চাইছে বা তাকে হিপনোটাইজ করতে চাচ্ছে। একটা মুহূর্তের জন্য জ্যাসপার ফিওনাকে একটানে নিজের কাছে টেনে নিল। তার কোমরের চারপাশে শক্ত করে হাত জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ইউ নো হোয়াট, সফট নর্মাল রোমান্স আমার পছন্দ না। আই লাভ ওয়াইল্ড ইউনিক রোমান্স। ফিওনা অনুভব করল তার শরীরের প্রতিটা রক্তকণার মধ্যে শঙ্কার এক নতুন ঢেউ বইতে শুরু করেছে। জ্যাসপারের শক্ত হাতের চাপ আর তার কাছাকাছি আসার কারণে তার শ্বাস প্রশ্বাস আরও দ্রুত হতে লাগল। তোমার মনে নেই আগের কথা, জ্যাসপার বলল। তবে আজকে আবার নতুন করে জানবে ড্রাগন প্রিন্সের রোমান্স কতটা ভয়াবহ। তার কথাগুলো ভয়ঙ্কর অঙ্গীকারের মতো লাগছিল। ফিওনার মনে হচ্ছিল সে একটা অতল গভীর খাদে পতিত হচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। সে জানত আজকের রাতটা কেমন হতে যাচ্ছে, কিন্তু জ্যাসপারের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। দয়া করে, সে বলতে গিয়েছিল, কিন্তু শব্দগুলো তার ঠোঁটের কিনারে আটকে গেল। জ্যাসপার তার মুখের কাছে এসে নিজের উষ্ণ নিঃশ্বাসে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার্মিংবার্ড, আই কান্ট হোল্ড ব্যাক এনিমোর। এখন ফিওনা পুরোপুরি বুঝতে পারল যে এই মুহূর্তটি শুধু একটি রোমান্স নয়, এক অভিশপ্ত রাতে পরিণত হতে পারে, যেখানে জ্যাসপার তার অন্ধকার দিকগুলোকে উন্মোচন করতে প্রস্তুত। জ্যাসপার হঠাৎ ফিওনাকে টেনে এনে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। নরম বিছানার উপরে পড়ে ফিওনা কিছুক্ষণ নীরব রইল। তার মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। মোলায়েম গদি তার শরীরকে আলিঙ্গন করে নিচ্ছিল, কিন্তু সে অনুভূতি তাকে আরাম দিতে পারছিল না। জ্যাসপার তৎক্ষণাৎ তার উপর চেপে বসল। ফিওনা তার দিকে তাকালো, ভয়ের একটা ঝলক তার চোখে। সে জানত এই মুহূর্তে তার প্রতি জ্যাসপারের মনোভাব কী। এত ভয় পাচ্ছ কেন তুমি হার্মিংবার্ড? জ্যাসপার বলল, তার গলার স্বর গভীর হুমকির মতো। এখন তুমি বুঝতে পারছো আমি তোমাকে কিভাবে চাই? ফিওনা তার মুখে কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন আটকে গেল। তার শ্বাসের গতি বাড়তে লাগলো, আর মনে হলো সে এক অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, যেখানে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না, জ্যাসপার বলল। তার কণ্ঠে এক অদ্ভুত তেজ ছিল, কারণ আমি সেই রকম একজন যে নিজের ইচ্ছাকে পূর্ণ করতে কোনো কিছুই ছাড়ব না। ফিওনা এক মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে চোখ বন্ধ করে ফেলল। নিজেকে সেই ভীতিকর পরিস্থিতি থেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু জ্যাসপারের শক্ত হাত তার শরীরে চাপ সৃষ্টি করছিল। মনে হচ্ছিল সে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
আজ রাতে তুমি জানবে আমার ভালোবাসার প্রকৃতি কতটা ভিন্ন। জ্যাসপার বলল, তুমি প্রস্তুত হও। জ্যাসপার পাশে থাকা একটা কালো গোলাপ ফুল হাতে নিয়ে ফিওনার কপালে রাখল। তারপর ধীরে ধীরে ফুলটির পাপড়ি তার ঠোঁটের দিকে নামাতে লাগলো। প্রতিটা স্পর্শে ফিওনার শরীরের ভেতর তীব্র শিহরণ সৃষ্টি হচ্ছিল। সে বারবার ঢোক গিলতে লাগলো, তার গলা শুকিয়ে আসছিল। ফুলের মিষ্টি সুবাস ভরা ঘরটিতে যেন আবেগের এক নতুন অধ্যায় খেলে গেল। ফিওনার মনে হচ্ছিল সেই গোলাপের প্রতিটা পাপড়ি তার অনুভূতির গভীরে ছুঁয়ে যাচ্ছে। তবে জ্যাসপারের চোখের তীক্ষ্ণ দৃষ্টি তাকে ভীতির মধ্যে রেখেছিল। তুমি কি জানো, গোলাপের রঙে সাদৃশ্য থাকে? জ্যাসপার বলল, তার গলার স্বর গভীর মিষ্টি। লাল গোলাপ প্রেমের প্রতীক, কিন্তু আমি তোমাকে কালো গোলাপ দিতে চাই, কারণ আমার প্রেম অন্ধকারের আবরণে আবৃত। মনে রেখো, জ্যাসপার বলল, আজ রাতে আমি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেব আমার প্রেমের আসল স্বরূপ। জ্যাসপার নিজের আঙুল দিয়ে ফিওনার নরম ঠোঁটের উপর আলতোভাবে স্পর্শ বুলিয়ে নিতে লাগলো, যা ধীরে ধীরে তার অস্তিত্বের ছাপ রেখে যাচ্ছে। ফিওনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল, গলার কাছে অজানা এক কম্পন জেগে উঠল। জ্যাসপার আরও ঝুঁকে এলো, তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার কানে স্পর্শ করতেই সে শিহরিত হয়ে উঠল। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমার প্রিয় চকলেট হলো মল্টেন ডার্ক টাফল, আর তার চেয়ে বেশি প্রিয় তুমি। ভাবো তো, আমার দুটো প্রিয় জিনিস একসাথে উপভোগ করলে কেমন হয়? ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হৃদস্পন্দন যেন মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল। ফিওনা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারছিল না জ্যাসপার আসলে কি করতে চাইছে। তার চোখে এক ধরনের অস্থিরতা, ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাচ্ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। জ্যাসপার ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। তারপর এক ঝটকায় ফিওনার পা দুটো একসাথে নিয়ে শক্তভাবে বেঁধে ফেলল। ফিওনার শ্বাসরুদ্ধ হয়ে গেল, চমকে তাকালো তার দিকে। তুমি এখানে থাকো। হুম। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, ততক্ষণে আমি আমার প্রিয় চকলেট নিয়ে আসি। বলেই সে দরজার দিকে এগিয়ে গেল। নেশার কারণে হাঁটাটা কিছুটা ভারসাম্যহীন, তবুও তার চলাফেরায় এক ধরনের শীতল আত্মবিশ্বাস ছিল। ফিওনা তাকিয়ে দেখল জ্যাসপার কিচেনের দিকে চলে যাচ্ছে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে, পায়ের শব্দগুলো ধীর অথচ ভারী। ফিওনার দৃষ্টি নামল তার বাঁধা পায়ের দিকে। এই অবস্থায় সে পালাতে পারবে তো, নাকি জ্যাসপারের সেই উন্মত্ত বুনো ভালোবাসার সামনে আবারও অসহায় হয়ে পড়বে? ফিওনার বুক ধকধক করছে। সে জানে আজ রাতটা আর 5টা রাতের মতো সাধারণ হবে না। একটা বিপদের পূর্বাভাস যেন চারপাশে ছড়িয়ে আছে। অদৃশ্য শিকল বেঁধে ফেলেছে তাকে। তার শরীর শক্ত হয়ে আসছে, ঠান্ডা হাত পা যেন জমে যাচ্ছে শীতল আতঙ্কে। পালানোর উপায় নেই, আর প্রতিরোধ করেও হয়তো লাভ হবে না। তবুও সে ভেবে চলেছে জ্যাসপার সত্যি কি সব পছন্দ করে, নাকি এটা শুধুই তার খেয়াল, তার নিয়ন্ত্রণের ইচ্ছা। জ্যাসপার বলেছিল ওয়াইল্ড রোমান্স পছন্দ করে, কিন্তু সেটার আসল অর্থ কি? এটা কি নিছকই এক ধরনের উগ্র ভালোবাসা, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? ফিওনা জানে না, শুধু জানে আজ রাতটা তাকে এক অজানা গভীর অন্ধকারে টেনে নিয়ে যাবে, যেখানে সে হয়তো নিজেকেই আর চিনতে পারবে না। জ্যাসপার অবশেষে তার কাঙ্ক্ষিত চকলেট মল্টেন ডার্ক টাফল নিয়ে ফিরে এলো। ধীর পায়ে এগিয়ে এসে পাশের টেবিলে রাখলো সেটা। মনে হলো শিকারের সামনে অস্ত্র সাজিয়ে রাখা হচ্ছে। তার সবুজ চোখ দুটো ফিওনার উপর স্থির। ধীরে ধীরে চকচকে আঙুল ডুবিয়ে আনলো চকলেটের নরম উষ্ণ গলে যাওয়া স্তরে। একবার ফিওনার দিকে তাকিয়ে সে আঙুলের মাথায় লেগে থাকা চকলেট চেটে দেখল। চোখ বুজে স্বাদ নিল গভীরভাবে। এটা শুধু খাবার নয়, এক ধরনের আবেশ, এক ধরনের নেশা। তারপর চোখ খুলে ফিওনার দিকে ঝুঁকে এসে গভীর কণ্ঠে ফিসফিস করল, এটার স্বাদ তীব্র, কিন্তু তোমার থেকে কম হার্মিংবার্ড। তার ঠোঁটের কোণে শিকারীর মতো এক চাতুর্যের হাসি ফুটে উঠল। তবে আমি দুটো স্বাদ একসাথে নিতে চাই। ফিওনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গলার কাছে ধরা পড়ে গেল নিঃশ্বাস।
জ্যাসপার কি করতে চায় সে বুঝতে পারছে, কিন্তু জানলেও কিছু করতে পারছে না। তার দেহের প্রতিটা স্নায়ু অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। জ্যাসপার আবার চকলেটে আঙুল ভিজিয়ে আনলো। এবার ফিওনার সামনে এসে থেমে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের প্রতিটা ভয়ের রেখা পর্যবেক্ষণ করলো। তারপর আঙুল বাড়িয়ে তার নরম ঠোঁট ছোঁয়ালো চকলেটে মাখা আঙুলের স্পর্শে। গলে যাওয়া চকলেট ঠোঁটের কোণে লেগে থাকলো, ধীরে ধীরে গড়িয়ে নামলো থুতুনির নিচে। জ্যাসপার এক ঝটকায় ফিওনার চিবুকে হাত রাখল, শক্তভাবে ধরে রাখল তাকে। আবার ভয় পেলে? এইটুকু তো শুরু হার্মিংবার্ড। তার দৃষ্টি গভীর তীব্র শিকারীর মতো। আর ফিওনা জানে এই রাতটা সহজে শেষ হবে না। ফিওনার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট, হালকা শ্বাসের কম্পন, দৃষ্টিতে গভীর অনুরোধ। তবুও তার কণ্ঠ আটকে আসছে। অবশেষে ভাঙা স্বরে সে ফিসফিস করে ওঠে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারেন না। এটা এটা আমার কাছে জোর জবরদস্তি ছাড়া কিছুই না। জ্যাসপার শীতল অথচ রহস্যময় এক হাসি দিল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ফিওনার মুখের এত কাছে এলো যে তার উষ্ণ নিঃশ্বাস গাল ছুঁয়ে যাচ্ছিল। গভীর গাঢ় স্বরে ফিসফিস করল, কে বলল আমি তোমাকে জোর করব হার্মিংবার্ড? তার চোখে এক ধরনের অদ্ভুত আগুন। সেখানে খেলা করছে মালিকানার দাবি, তীব্র আকর্ষণ আর ফিওনার প্রতি অদ্ভুত এক মোহ। হাউ ফানি! তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে আঘাত দেব? তুমি আমার ওয়াইফ ফিওনা, আমার সম্পূর্ণ অধিকার রয়েছে তোমার উপর। কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে রোমান্সের মতো কিছু, হুম, আমি কখনোই সেটা করব না। তার আঙুল আলতো করে ফিওনার গালে বুলিয়ে নিল, তারপর থেমে গেল ঠোঁটের কোণে। ঠোঁটের রহস্যময় এক হাসি, চোখে মুখে নিখুঁত আত্মবিশ্বাস। তুমি অধিকার না দিলে ঠিক আছে, আমি জোর করব, তবে রোমান্সের ক্ষেত্রে না। সেটা আমার ধাঁচে নয়। একটু ধৈর্য ধরো হার্মিংবার্ড, কিছুক্ষণ পরেই তুমি নিজেই আমার কাছে ধরা দেবে। তার কণ্ঠস্বরে এমন আত্মবিশ্বাস ছিল যা ফিওনার হৃদয়ের স্পন্দন এলোমেলো করে দিল। সে জানে জ্যাসপারের কথার মানে ঠিক কী। ফিওনার ঠোঁট চেপে শক্ত কণ্ঠে বলল, স্বপ্ন দেখা বন্ধ করুন। আমি কখনোই ধরা দেব না। জোর ছাড়া আমাকে পাবেন না আপনি। তার কণ্ঠস্বর দৃঢ়, অথচ তাতে এক ধরনের আতঙ্ক মিশেছিল, যা সে লুকানোর চেষ্টা করেও সম্পূর্ণ লুকাতে পারেনি। জ্যাসপার কোনো উত্তর দিল না, শুধু গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক গভীর রহস্য লুকিয়েছিল, এক শিকারীর ধৈর্য, যে জানে তার শিকার একসময় নিজেই ক্লান্ত হয়ে ধরা দেবে। তার ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি খেলে গেল। সে জানে কথা নয়, কাজই তার শক্তি। অযথা তর্ক তার ধাঁচে নেই। ফিওনা তার দৃষ্টির অর্থ বুঝতে পারল, আর তার ভেতর শীতল এক স্রোত বয়ে গেল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ফিওনার ঠোঁটে লেগে থাকা চকলেটের মিষ্টি আস্বাদ নিতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। প্রথমে আঙুলের ডগা দিয়ে আলতো করে ছুঁয়ে দেখল। সে নিশ্চিত হতে চায় সত্যি এতটা লোভনীয় কিনা। তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ঠোঁট নামিয়ে আনলো ফিওনার ঠোঁটের উপর। চকলেটের স্বাদ নেওয়ার মতোই ধীর, লোভে স্পর্শে ঠোঁটের কিনারায় অনুভব করতে লাগলো মখমলের মতো নরম ছোঁয়া। কিন্তু সেইটুকুতেই তার তৃষ্ণা মেটেনি। পরক্ষণেই সে আরও গভীরভাবে আঁকড়ে ধরল ফিওনার ঠোঁট, ঠিক যেন চকলেটের স্বাদ পুরোপুরি না পাওয়া পর্যন্ত একটুও ছাড়বে না। ফিওনার ঠোঁটে থাকা মল্টেন ডার্ক টাফল চকলেটটি নিজের ইচ্ছে মতো গ্রহণ করতে শুরু করল। তার দখলদারির আগুনে ফিওনার নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে এলো। জ্যাসপার ফিওনার ড্রেসের চিকন দড়ির মতো স্লিপ একপাশে নামিয়ে দিল। মনে হলো এক প্রাচীন কাহিনীর পাতা উল্টাচ্ছে। উন্মুক্ত কাঁধে চকলেট ঢেলে দিতে লাগলো। তার ঠোঁটগুলো যেন মধুর এক স্রোত। ফিওনার গলার উপর থেকে কাঁধ পর্যন্ত স্লাইড করতে লাগলো। ফিওনার হৃদয়ের গতি দ্রুত হতে লাগলো, যেন সমস্ত অনুভূতি একসাথে জেগে উঠেছে। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, এক ধরনের উত্তেজনা, ভয় আর আকর্ষণের মিশ্রণ। মনে হচ্ছিল সে জ্যাসপারের মধ্যে ডুবে যাচ্ছে, যেন তার উষ্ণতার শক্তি তাকে শুষে নিচ্ছে।
জ্যাসপার আঙুল দিয়ে খানিকটা চকলেট নিয়ে ফিওনার থুতুনিতে লাগালো। মিষ্টি রসটি তার স্থির থুতুনির বর্ণময়ত্বে স্পর্শ করল। সেটি যেন এক রূপালী নদীর মতো প্রবাহিত হচ্ছে। ফিওনার প্রতিক্রিয়া দেখে জ্যাসপার যেন আরও উন্মত্ত হয়ে উঠল। সে আবার ফিওনার ঠোঁটজোড়া চুম্বন করতে লাগলো পাগলের মতো, যেন কোনো দেবীর অন্তরাগে মাতাল। হাঁটু ভেঙে বসে পড়ল ফিওনার কোমল পেছনের চুল মুঠো করে ধরে তাকে আধশোয়া অবস্থায় নিয়ে নিল। জ্যাসপার এক নিঃশ্বাসে ফিওনার গলা চেপে ধরে তাকে কাছে টেনে নিল। তার চুম্বনে ছিল এক অপরিসীম আবেগ, যেন সে শুধু চকলেট নয়, ফিওনার সমস্ত অস্তিত্বকে আত্মস্থ করতে চাইছে। চুম্বনের এক পর্যায়ে সে ফিওনার ঠোঁটে কামড় বসিয়ে দিল, যেন সেখানেই তার সবটুকু মাধুর্য লুকানো। এক পর্যায়ে ফিওনা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপার তখন তার চুম্বন থামিয়ে ফিওনার গলা চেপে ধরে বলল, জাস্ট লুক অ্যাট মাই আইস অ্যান্ড বি গুড গার্ল ফর মি। ফিওনা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। জ্যাসপারের চোখে যে উন্মাদনা ছিল তা যেন এক জাদুর প্রভাব ফেলছিল। তার সবুজ চোখে ছড়িয়ে পড়ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা ফিওনাকে এক অসম্ভব ম্যাজিকের মতো অনুভব করাচ্ছিল। ফিওনার মনে হচ্ছিল সে কেমন যেন একটা জাদুর মধ্যে পড়ে গেছে, যেখানে সময় থেমে গেছে এবং প্রতিটা শ্বাস তার হৃদয়ের রক্তে একটা নতুন রসায়ন তৈরি করছে। জ্যাসপারের শক্তি ও আকর্ষণ যেন তাকে এক অচেতন অবস্থায় নিয়ে যাচ্ছিল, যেখানে সে শুধুই তার রঙিন চোখের গভীরে ডুবে যেতে চাইছিল। মুহূর্তেই ফিওনার অস্তিত্ব আচ্ছন্ন করে ফেলল মন্ত্রমুগ্ধের ন্যায়। জ্যাসপার তখন ধীরে ধীরে নিজের গায়ের প্লেন টি শার্টটা খুলে ফেলল। টি শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারল, যা মনে হলো কোনো নিঃসঙ্গতার ভারকে ত্যাগ করল। তার সামনে থাকা ফিওনার সামনে ধরা দিল জ্যাসপারের আকর্ষণীয় বডি, যা এক দৃশ্যমান চিত্রশিল্পের মতো। ফিওনা না চাইতেও তার বডির দিকে তাকাতে বাধ্য হলো। জ্যাসপারের পেশিবহুল শরীর, সুঢল বুক আর স্নিগ্ধ ত্বক, যা তার হৃদয়ে এক অস্থিরতার সৃষ্টি করছিল। জ্যাসপার ফিওনাকে তার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরল। সে তাকে নিজের অস্তিত্বের মধ্যে গভীরভাবে জড়িয়ে ধরতে চাইছে। ফিওনার গরম নিঃশ্বাস জ্যাসপারের উন্মুক্ত বুকে পড়তেই সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। জ্যাসপারের মাথা কিছুটা পেছনের দিকে হেলিয়ে গেল, তার চোখ জোড়া বন্ধ হয়ে গেল, আর ঠোঁট কামড়ে ধরল যেন সে মিষ্টি যন্ত্রণার মধ্যে হারিয়ে যাচ্ছে। ফিওনা অজান্তে এক অবর্ণনীয় আকর্ষণ অনুভব করল, যা তার দেহের প্রতিটা রক্তকণাতে নতুন আগুন জ্বালাচ্ছে। হঠাৎ এক প্রবল আবেগ এসে জ্যাসপারের উন্মুক্ত বুকে ঠোঁট ছোঁয়ালো, সারা বডিতে চুম্বনে ভরিয়ে তুলল। তার ঠোঁটের স্নেহের স্পর্শে সেই বডির প্রতিটা পেশি যেন জীবন্ত হয়ে উঠল। জ্যাসপারের প্রতি তার আকর্ষণ এতটাই প্রবল হলো, এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। ফিওনার চুম্বনটি ছিল নিষ্পাপ কিন্তু তীব্র। সে তার সমস্ত অনুভূতি জ্যাসপারের সঙ্গে ভাগ করে নিচ্ছে। জ্যাসপার আর সহ্য করতে পারল না। সে ফিওনার পেছনের চুল শক্ত করে ধরে ফেলল, আবার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল এক তীব্র আগ্রাসনে। তাদের ঠোঁটের মাঝে জ্বলছিল এক অবশ্যম্বী অভিলাষ। ফিওনার হৃদয়ের গতি বেড়ে গেল যখন সে অনুভব করল জ্যাসপারের গভীর কামনা। তার গলা, বুক আর ঠোঁট যেন এক ভিন্ন জগতের দরজা খুলে দিচ্ছে। অতিরিক্ত উত্তেজনায় জ্যাসপারের চোখ জোড়া কঠোর হয়ে গেল। ধীরে ধীরে সে ফিওনার ড্রেসটা পেটের কাছে নামিয়ে দিল, যা তার উন্মুক্ত বুক ও মেদহীন পেটকে প্রকাশ করল। সেই দৃশ্যের প্রতি তাকিয়ে জ্যাসপার যেন আরও একবার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। জ্যাসপার তখন ফিওনাকে পুনরায় ধাক্কা মেরে শুইয়ে দিল। ড্রেসের বাকি অংশ টান দিয়ে খুলে ফেলল, যা ফিওনার পা পর্যন্ত গিয়ে পৌঁছালো, আর শেষে সেটিকে ফ্লোরে ছুঁড়ে মারল। জ্যাসপার একবার ফিওনার পুরো শরীরে গভীর আকর্ষণ ভরা চোখে নজর দিল। তার সবুজ চোখগুলো মনে হলো ক্ষণস্থায়ী নক্ষত্রের মতো, যা রাত্রির অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে। জ্যাসপার নিজের ঠোঁটটা জিভ দিয়ে বারবার ভেজালো, এক তৃষ্ণার্ত পাখির মতো। জ্যাসপার তখন ঝাঁপিয়ে পড়ে ফিওনার গলা, ঘাড় ও বুকে গভীরভাবে কামড় বসিয়ে দিল। ফিওনার শরীরে এক তীব্র আবেগের অনুভূতি ছড়িয়ে পড়ল, আর সে কষ্টের সাথে সাড়া দিল।
ফিওনা প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে উঠল আর জ্যাসপারকে সরানোর চেষ্টা করল। তার দুই বাহু দিয়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু জ্যাসপার উল্টো তার হাত জোড়া শক্ত করে ধরে ফেলল। জ্যাসপার ফিওনার নাভিতে চকলেট ঢেলে দিল। ধীরে ধীরে সে তার জিভ দিয়ে চকলেটটিকে লেহন করতে শুরু করলো। সেই মুহূর্তে চকলেটের মিষ্টতা যেন ফিওনার শরীরে আগুন লাগিয়ে দিল। ফিওনা উত্তেজনায় কেঁপে উঠল। সে জ্যাসপারের চুল আঁকড়ে ধরল, যেন আরও গভীরভাবে এই অনুভূতিতে ডুবে যেতে চায়। জ্যাসপার ফিওনার পেটেও জোরে কামড় বসিয়ে দিল। ফিওনা কষ্টে কয়েকবার হালকা ধ্বনি তুলল। তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দীর্ঘশ্বাসের সাথে সে ব্যথা অনুভব করছিল। চোখ মুখ কুঁচকে গেল, কিন্তু সেই ব্যথার মাঝে একটা মিষ্টি আকর্ষণও ছিল। জ্যাসপার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ধীরে ধীরে উঠে এসে ফিওনার নাভি থেকে দূরে সরে গেল। জ্যাসপার ধীরে ধীরে নিজেকে ফিওনার সামনে উন্মুক্ত করল। তার চোখ দুটো গভীর আগুনের মতো জ্বলছিল, যেন হাজারো অপ্রকাশিত আবেগ সেখানে আটকে আছে। ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে এলো। ইজ ইট টু মাচ বিগ? কান্ট ইউ হ্যান্ডেল ইট? জ্যাসপার নিচু স্বরে বলল। ফিওনা কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কেঁপে উঠল। যেন এক অনিবার্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা গভীরতার দিকে। তার শরীর শিথিল, অথচ মনে হচ্ছে এই মুহূর্তের ভারসাম্য ধরে রাখার জন্য সে নিজেকে জোর করে স্থির রাখছে। জ্যাসপার এক হাতে তার চিবুক তুলে ধরল। তার আঙুলের স্পর্শে যেন এক ঝলক বিদ্যুৎ বয়ে গেল ফিওনার শরীর জুড়ে। নো প্রবলেম, এটা তোমার ফার্স্ট টাইম না। ইউ ক্যান টেক ইট ফুললি, সে ফিসফিস করল। বিকজ ইউ আর নট জাস্ট এ হিউম্যান, আর ইউ? এটা তোমাকে হোল নাইট হ্যান্ডেল করতে হবে। তার গভীর মখমলি কণ্ঠ ফিওনার কানে এক আশ্চর্য শিহরণ তুলল। চোখ বন্ধ করতেই এক অদ্ভুত স্মৃতি যেন মনের গহীনে ভেসে উঠল। এমন অনুভূতি যেন এর আগে কখনো হয়েছিল, অথবা হয়নি। তার শ্বাস ধীরে ধীরে কাঁপতে লাগল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার এক পা নিজের শোল্ডারে তুলে নিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার পায়ের পাতায় চুমু খেতে লাগল। তার স্পর্শে এক অনিবার্য শিহরণ জাগ্রত হলো। তার ঠোঁটের উষ্ণতা পায়ের পাতা ছুঁয়ে হাঁটুর দিকে এগিয়ে যেতে লাগল। আর ফিওনার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আঙুলগুলো আঁকড়ে ধরল বিছানার সিল্কের চাদরে, যেন নিজেকে সামনে রাখার শেষ চেষ্টা করছে। জ্যাসপার ধৈর্য ধরে প্রতিটা স্পর্শে গভীরতা এনে দিচ্ছিল, যেন সময়ের সাথে সাথে অনুভূতিগুলো আরও তীব্র হয়ে উঠছে। ফিওনার ঠোঁট কেঁপে উঠল। নিঃশব্দে তার হৃদয়ের সমস্ত আবেগ এই মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল, অথচ সে শব্দ খুঁজে পাচ্ছিল না। জ্যাসপার হঠাৎ ফিওনার মুখ হাত দিয়ে চেপে ধরল, সেই সংবেদনশীল মুহূর্তে তাকে স্থির রাখার জন্য। ফিওনা আঁতকে উঠল। সে চিৎকার করল, কিন্তু মুখ চেপে রাখার কারণে চিৎকার মৃদু গোঙানিতে পরিণত হলো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ভেতরে যন্ত্রণার অশান্তি প্রকাশ পাচ্ছে চিৎকারের মাধ্যমে। জ্যাসপার ফিওনার কানের কাছে ঝুঁকে এসে বলল, উফ, কতদিন পর আবার সেই তোমাকে এতটা গভীরভাবে কাছে পেয়েছি হার্মিংবার্ড। তার কণ্ঠের মাদকতায় প্রকাশ পাচ্ছিল এক ধরনের তৃপ্তি, যা অনেক বছরে জমে থাকা আকাঙ্ক্ষা পূরণের মতোই। সে ফিওনাকে তার অস্তিত্বের সর্বোচ্চ গভীরতা থেকে গ্রহণ করছিল, আর ফিওনার মনে সেই অনুভূতি একসাথে ভয় আর উত্তেজনার উতলানি সৃষ্টি করছিল। কিছুক্ষণ পর ফিওনা অজান্তেই সয়ে গেল। তার হাত জ্যাসপারের পিঠে খামচে ধরল, আর ঠোঁট দিয়ে মৃদু চিৎকার করতে লাগলো। তার এই প্রতিক্রিয়ায় জ্যাসপার আরও উত্তেজিত হয়ে পড়ল। জ্যাসপার ফিওনার দিকে কিছুটা ঝুঁকে পড়ল। জ্যাসপারের চোখে ফুটে উঠল কঠোরতা। সে ধমকের স্বরে বলল, লুক ইনটু মাই আইস, আই সে লুক। আই ওয়ান্ট টু সি ইউর রিয়াকশন ইন ইউর আইস হোয়েন আই ফাক ইউ। তার কণ্ঠে ছিল গভীর আবেগ, কামনা। সে ফিওনার চোখের মধ্যে তার সমস্ত অনুভূতি দেখতে চাইছিল। জ্যাসপার ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার কণ্ঠে একটা উষ্ণতা নিয়ে বলল, ডু ইউ ওয়ান্ট মি টু পুশ ইউ হার্ডার? তার শব্দগুলো এক ধরনের চ্যালেঞ্জ ছিল।
ফিওনার অন্তরে তীব্র উত্তেজনার ভয় সৃষ্টি করল। জ্যাসপার ফিওনার গলা চেপে ধরে নিবিড় দৃষ্টিতে তাকালো। তার কণ্ঠস্বর ছিল স্নিগ্ধ কিন্তু দৃঢ়। এবার বলো, তুমি আমাকে ঘৃণা করো? এর পরেও কি আমাকে ঘৃণা করবে? সব কিছু ভুলে গিয়ে ভালোবাসবে আমাকে নতুন করে? ফিওনার চোখে উন্মাদনা আর দ্বন্দ্বের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হৃদয় তীব্রভাবে ধুকপুক করতে লাগলো। সে জ্যাসপারের প্রতি তার অনুভূতির জটিলতা উপলব্ধি করছিল। মুহূর্তটি তাদের সম্পর্কের অন্তর্নিহিত সত্যের দিকে ইঙ্গিত করছিল। জ্যাসপার গভীর চোখে ফিওনার দিকে তাকিয়ে পুনরায় বলল, রাতে কি হয়েছে সকালে তো আবার ভুলে যাবে। আবারও তুমি আমায় ঘৃণা করবে, তাই না? তার কণ্ঠে উদ্বেগ আর আকুলতা স্পষ্ট হয়ে উঠেছিল। প্রশ্নগুলো যেন একটা অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। ফিওনা এক মুহূর্তের জন্য সিরিয়াস হয়ে জ্যাসপারের দিকে তাকালো, কিন্তু জ্যাসপার তার ঘোর কাটানোর সুযোগ দিল না। সে ধীরে ধীরে ফিওনার ঠোঁট আঁকড়ে ধরল আর কামড়ে কামড়ে ভরিয়ে দিতে লাগলো। ফিওনার ঠোঁট নাজেহাল অবস্থায় পড়েছিল। পুনরায় ঘোরের মধ্যে বিচরণ করে ফেলল নিজেকে। জ্যাসপার এবার ফিওনাকে নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ফিওনা তার কোমরে শক্ত করে পা জড়িয়ে ধরল অপরিচিত অনুভূতির বশবর্তী হয়ে। জ্যাসপার ফিওনাকে কাচের দেয়ালের বিপরীতে ঠেস দিয়ে ধরল। তার চোখের গভীরতায় এক অদ্ভুত মাদকতা ছিল। ফিওনার হৃদয় বেগে উঠতে লাগল। তারা দুজন যেন এক অন্য জগতে প্রবেশ করেছে। দেয়ালের স্বচ্ছতার মধ্যে রোশনি ভাসছিল আর তাদের চারপাশে এক নতুন দুনিয়ার জন্ম নিল। জ্যাসপার উন্মাদের মতো ফিওনার গাল ও গলায় কামড়াতে লাগলো। তার উত্তেজনার প্রকাশ। তার শক্ত হাতে ফিওনার বুকের স্পর্শকাতর জায়গায় চাপ প্রয়োগ করতে লাগলো। ফিওনার শরীর আগুনে জ্বলে উঠছিল। ফিওনার আঙুলের নখ দিয়ে জ্যাসপারের পিঠে খামচে ধরল। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হলো কক্ষ জুড়ে। জ্যাসপার ফিওনার বুকের সবচেয়ে নরম জায়গায় কামড় বসাতেই ফিওনা ব্যথায় শব্দ করে উঠল। সেই শব্দে তাদের মধ্যে তৈরি হওয়া তীব্রতা আরও গভীর হয়ে উঠল। ফিওনার চোখের কোণে পানি চলে আসলো। জ্যাসপার ফিওনার দিকে মুখ তুলে তাকালো। ফিওনা নিচের ঠোঁটে দাঁত দিয়ে কামড় দিয়ে বলল, কিপ সাইলেন্ট। যখন আমি বলবো তখন তুমি সাউন্ড করবে। তার চোখে অদ্ভুত এক দীপ্তি ফিওনার শ্বাস আটকে রাখল। মুহূর্তেই জ্যাসপার ফিওনাকে পুনরায় কোলে থাকা অবস্থায় সুখের সাগরে ভাসিয়ে দিল। অনুভূতির স্রোতে ভাসতে ভাসতে ফিওনা সহ্য করতে না পেরে তার ঘাড়ে কামড় বসালো। সেই কামড়ের স্পর্শে জ্যাসপার আরও উত্তেজিত হয়ে উঠল, যেন তার শিরায় শিরায় আগুন ছড়িয়ে পড়ল। কামন হার্মিংবার্ড, জাস্ট বাইট মি, জ্যাসপার বলল। তার কণ্ঠে এক অদ্ভুত উন্মাদনা। কক্ষ জুড়ে শুধু ফিওনার শীতকার আর জ্যাসপারের কামনায় বেরিয়ে আসা মৃদু স্বর প্রতিধ্বনিত হলো। রাতটা কেটে গেল। জ্যাসপার ফিওনাকে এক পরিমাণ ছাড় দেওয়ার চেষ্টাও করল না। ক্লান্ত ফিওনার প্রতি তার সামান্য দয়ামায়াও হয়নি। যেন সেই উন্মাদনায় ডুবে থাকা জ্যাসপার নিজের তাগিদকেই অগ্রাধিকার দিয়েছে। ফিওনার অসহায়তা তার কাছে কিছুই ছিল না। ফিওনার যন্ত্রণার পাশাপাশি অদ্ভুত আকর্ষণের অনুভূতি ভর করছিল। কিন্তু জ্যাসপারের এই উন্মাদনা তার কাছে সমস্ত আনন্দকে বিষাক্ত করে তুলছিল। সকাল হয়ে গেছে। অরুণমণি প্রাসাদটা গভীর সমুদ্রের ঠিক কিনারায়। পানির উপর ভাসছে এক রহস্যময় স্বর্গের মতো। জানালা দিয়ে প্রবল সমুদ্রের গর্জন ভেসে আসছে। শোষ বাতাসে নরম পর্দাগুলো আকাশে ওড়ে। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কক্ষে। সেই আলো এসে পড়ল জ্যাসপারের মুখের উপর। অস্বস্তিতে কপাল কুঁচকে রাখল সে। আলো তাকে বিরক্ত করছে। কিছুক্ষণ বাদেই ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়িয়ে দিল সে, কিন্তু বিছানা খালি। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো। ফিওনা নেই। অথচ কাল রাতের তার পরা পোশাক এখনো মাটিতে পড়ে আছে। জ্যাসপার ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বিস্ময়ের কিছুটা বিরক্তি মিশে আছে চোখে। তবে যখনই নিজেকে একটু নাড়ানোর চেষ্টা করল, বুঝতে পারল তার গায়ে এক টুকরো সুতোও নেই। তড়িঘড়ি করে উঠে পাশের চেয়ারে রাখা টাওয়ালটা টেনে নিল, দ্রুত জড়িয়ে নিল শরীরে। তারপর দেরি না করে দরজা খুলে বেরিয়ে পড়ল ফিওনাকে খুঁজতে।
কোথায় গেল সে? রাতের পর এত সকালে কোথায় যেতে পারে? জ্যাসপারের চোখে ধীরে ধীরে অস্থিরতা জমতে শুরু করলো। ফিওনার ঘুম ভেঙেছে আজ জ্যাসপারের আগেই। সকালে চোখ খুলতেই রাতের স্মৃতি ঝাপসা হয়ে এসে তার হৃদয়টাকে এলোমেলো করে দিল। ঘুমের ঘোর কাটতে না কাটতেই কাল রাতের প্রতিটা মুহূর্ত স্পষ্ট হতে লাগলো। কিভাবে এটা হলো? কিভাবে সে নিজেকে জ্যাসপারের কাছে বিলিয়ে দিল? সেই ভাবনা মাথায় আসতেই ফিওনার বুকের ভেতরটা ধক করে উঠল। শরীরটা অবশ লাগছে, মনে হলো একটা ঘোরের মধ্যে ছিল এতক্ষণ। নিজের উপরই রাগ হলো তার। কেন সে নিজেকে সামলাতে পারল না? সে ধীরে পাশে তাকালো। জ্যাসপার তখনও ঘুমিয়ে আছে, শান্ত স্থির গভীর ঘুমে ডুবে আছে সে। ফিওনা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। অদ্ভুত এক মায়ায় জড়িয়ে গেল সে। জ্যাসপারের ঘন লম্বা পাপড়ি ছায়া চোখের নিচে পড়েছে। নিঃশ্বাসটা গভীর আর স্বাভাবিক। তার ঠোঁটজোড়া সেই পরিচিত রক্তিম বেগুনি আভায়, যা এক নিখুঁত শিল্পীর তুলি দিয়ে আঁকা। বরফের মতো ধবধবে ফর্সা ত্বকের উপর সেই ঠোঁটজোড়া আরও বেশি রহস্যময় লাগে। একেবারে স্বতন্ত্র, একেবারে অদ্বিতীয়। ফিওনা মুগ্ধ চোখে তাকিয়ে থাকল। রূপকথার রাজপুত্ররাও কি এতটা সুদর্শন হতে পারে? তার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। স্মৃতিগুলো এলোমেলো হয়ে ফিরে এলো। জ্যাসপারের সেই গভীর দৃষ্টি, তার স্পর্শ, তার অধিকার। ফিওনা দ্রুত মুখ ঘুরিয়ে নিল। ফিওনা তখন নিজেকে ধমক দিল। মনে মনে তিরস্কার করল নিজের এই মুহূর্তের দুর্বলতার জন্য। ফিওনা, তুই কি করছিস? তুই কিভাবে এই লোকটার সৌন্দর্যে মুগ্ধ হতে পারিস? ভুলে যা সব। সে দ্রুত চোখ সরিয়ে নিল জ্যাসপারের মুখ থেকে। বুকের ভেতর একটা তীব্র অস্বস্তি বাজতে লাগলো। এই লোকটা কে তোর কি মনে নেই? এই লোকটা তো তোর স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই লোকটা তোর গ্রান্ডপাকে মারার হুমকি দিয়ে জোর করে বিয়ে করেছে। এই লোকটাই লিউঝানকে শেষ করে দিতে চেয়েছে। আর সবচেয়ে বড় সত্য, সে তো পুনর্জন্মের থেরন, এক ভয়ঙ্কর বাস্তবতা, এক অন্ধকার নিয়তি। ফিওনার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মন বলছিল পালাতে হবে যত দ্রুত সম্ভব, কিন্তু পা দুটো একদম জমে গেছে। সেই গভীর সবুজ চোখের মায়া যেন তাকে অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে। ফিওনা দ্রুত নিজের গায়ে চাদর জড়িয়ে নিল। নিজেকে লুকাতে চাইল রাতের স্মৃতি থেকে। আলমারির দিকে এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে একটা ড্রেস গায়ে চড়ালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই ঘর, এই পরিবেশ, সব কিছু তাকে গিলে ফেলবে। কিন্তু তার মন একটা অদৃশ্য টানে টেনে নিয়ে চলল সেই কক্ষের দিকে, যেখানে কাল রাতে জ্যাসপার তাকে নিয়ে গিয়েছিল, যেখানে দেয়াল জুড়ে সাজানো তার নিজস্ব ছবি। ফিওনা কক্ষে ঢুকেই ধীরে ধীরে এগিয়ে গেল সেই দেয়ালের দিকে। প্রতিটা ফ্রেমে হাত বোলাতে লাগলো। কাল রাতে রাগার ধাক্কাধাক্কির মধ্যে সে ভালোভাবে এগুলো পর্যবেক্ষণ করেনি, তবে আজ করছে। একটা একটা করে ছবি দেখে যাচ্ছে। মনে হলো প্রতিটা ছবির মধ্যে লুকিয়ে থাকা অতীতের কোনো রহস্য বের করে আনতে যাচ্ছে। জ্যাসপার বলেছিল আগের জন্মে সে ফিওনার ছবি আঁকত, দেয়ালে টাঙিয়ে রাখত। কিন্তু এই ছবিগুলো কেন যেন তার কাছে অচেনা মনে হচ্ছে না। কোথায় যেন দেখেছে আগে। মনে করতে চাইলেই তার মাথার ভেতর শূন্যতা বাজে। সে আরও ভালো করে দেখতে গিয়ে হঠাৎ যেন একটা ঝাপটা লাগলো মনে। এক অচেনা স্মৃতি, যা ঠিক স্পষ্ট নয় কিন্তু প্রচণ্ড বাস্তব। এক মুহূর্তের জন্য সব কিছু দুলে উঠল। ফিওনার মাথার ভেতর অসম্ভব ব্যথা শুরু হলো। সে কপালে হাত রেখে দেয়ালের পাশে গিয়ে বসলো, মাথা চেপে ধরল। শ্বাস দ্রুত হয়ে এলো, চোখের সামনে যেন ঝাপসা অন্ধকার নেমে এলো। কি হচ্ছে? এই ব্যথা, এই অনুভূতি, কেন মনে হচ্ছে এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা সে জানে কিন্তু মনে করতে পারছে না। ফিওনার মাথার ব্যথা তখনও কমেনি। চোখের সামনে সবকিছু আবছা লাগছিল। দেয়ালে হেলান দিয়ে বসে থাকার মধ্যেই হঠাৎ একটা তীব্র উষ্ণতা অনুভব করল। জ্যাসপারের হাত তার কাঁধে। হার্মিংবার্ড, কি হয়েছে তোমার? জ্যাসপার উৎকণ্ঠিত স্বরে বলল। ফিওনার কপালে হাত রাখল, তার শরীরের তাপমাত্রা বুঝতে চাইল। ফিওনা ধীরে ধীরে তাকালো তার দিকে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু কোনো উত্তর দিল না। শুধু সামান্য হাত তুলে ইশারায় দেখালো যে সে ঠিক আছে।
তারপর অন্যদিকে তাকিয়ে থাকলো। জ্যাসপার এবার তার মুখটা 2 হাতের মাঝে নিয়ে বলল, তুমি ঠিক নেই, চলো শাওয়ার নেবে, তোমার শরীরটা একটু ফ্রেশ হবে। ফিওনা বুঝতে পারছিল জ্যাসপার সহজে তাকে ছাড়বে না। সে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু জ্যাসপার আরও দৃঢ়ভাবে ধরে ফেলল। ছাড়ুন, আমি নিজে যেতে পারবো। ফিওনার প্রতিবাদ শেষ হওয়ার আগেই জ্যাসপার হঠাৎ তাকে কোলে তুলে নিল। মনে হলো ওজনহীন একটা পাখির পালক ধরে রেখেছে। প্রিন্স, কি করছেন? নামান আমাকে। ফিওনা পা ছোড়াছুড়ি করতে লাগলো, হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার নির্বিকার। তার চোখে এক ধরনের কঠোর তবু গভীর শাসনের ছায়া। শান্ত হও হার্মিংবার্ড, আমি ঠিক যা দরকার তাই করছি। তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের দৃঢ়তা। এই মুহূর্তে ফিওনার ইচ্ছার কোনো মূল্য দিল না। ফিওনা বুঝতে পারছিল জ্যাসপারের বাহুডোর থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ফিওনা এখনও ঠিক বুঝতে পারছিল না সে কোথায় এসেছে। বিশাল কক্ষটি যেন এক ধরনের হলরুমের মতো, কিন্তু পরিবেশটা একেবারেই আলাদা। চারিদিকে মার্বেলের দেয়াল, তবে এটা সম্পূর্ণ কাচের, যা গভীর সমুদ্রের দিকে খোলা। সেই কাচের দেয়ালের মাঝখানে একটা স্লাইডিং দরজা, যা খুলে দিলে মনে হয় বিশাল সমুদ্রের ঢেউ এক ঝলকেই কক্ষে ঢুকে পড়বে। কক্ষের একদম কেন্দ্রে উঁচুতে এক বিশাল বাথটাব ভাসমান অবস্থায় রয়েছে, যা দেখলে মনে হবে আকাশে ঝুলে থাকা এক অলৌকিক জলাশয়। একপাশে রয়েছে মার্বেল পাথরের তৈরি কয়েক ধাপ সিঁড়ি, যা বাথটাবে ওঠার জন্য বানানো। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। এটা বাস্তব নাকি কোনো রাজকীয় কল্পনার অংশ? জ্যাসপার যখন তাকে আস্তে করে নিচে নামাতে গেল, ফিওনা ধীরে ধীরে বলল, এটা এটা কি? তার কণ্ঠে বিস্ময় মেশানো সন্দেহ। এই কক্ষ, এই ভাসমান বাথটাব, এসবের উদ্দেশ্য কি? জ্যাসপার তার চোখের গভীরে তাকিয়ে রহস্যময় হাসি দিল। এটা আমাদের জন্য হার্মিংবার্ড। তুমি কি সাগরের স্পর্শ অনুভব করতে চাও না? তার কথার মাঝে এক ধরনের গোপন অর্থ ছিল, যা ফিওনাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। সমুদ্রের বুকে ভাসমান নীল জলাধার। জ্যাসপার ফিওনার হাতটি আলতো করে ধরল, যেন সে ভয়ে কেঁপে না যায়। ধীরে ধীরে তাকে নিয়ে স্ফটিক স্বচ্ছ কাচের দেয়ালের পাশ দিয়ে সিঁড়ির দিকে এগোলো। বিশাল হলঘরের মাঝে ঝুলন্ত এক নীলাভ জলধার, যেন আকাশের এক টুকরো সমুদ্র এখানে এসে আটকে গেছে। নিচে তাকালে যেন শূন্যে ভাষার অনুভূতি হয়, অথচ সেই গভীরতার মোহও আছে। ফিওনার মনে হলো এক পা ফেলতেই হয়তো সে অন্তহীন নীলিমায় হারিয়ে যাবে। এটা কি? ফিওনার কণ্ঠে বিস্ময়। তোমার জন্য তৈরি করা হয়েছে। জ্যাসপারের কণ্ঠ গভীর, তবে তাতে এক ধরনের নরম কোমলতা লুকিয়ে আছে। সে ফিওনার কোমর স্পর্শ করল, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে তুলল। নীলচে স্বচ্ছ জলে প্রথম পা রাখতেই ফিওনা শিহরিত হলো। জল যেন জীবন্ত, ঠান্ডা, অথচ আরামদায়ক। জ্যাসপার তাকে বসিয়ে দিল বিশাল বৃত্তাকার বাথটাবের মাঝখানে। জল ঘিরে নরম কুয়াশার মতো বাষ্প উঠছিল, যেন সমুদ্রের কুয়াশা এখানে এসে মিশেছে। ঠিক পেছন থেকে জ্যাসপারও নামল জলে। তার উপস্থিতি এতটাই দৃঢ় যে ফিওনার মনে হলো পুরো জলাধারটাই যেন তার অস্তিত্বের অংশ। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ফিওনার শরীরের এতটা কাছে যে তার উষ্ণ শ্বাস পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। ফিওনার দৃষ্টি ঘরের কাচের দেয়ালের ওপারে অসীম সমুদ্রের দিকে। ঢেউয়ের গর্জন যেন মৃদু সঙ্গীতের মতো কানে বাজছে। মুহূর্তটা যেন স্বপ্নের মতো, যেখানে বাস্তবতার কল্পনার সীমানা মিলেমিশে গেছে। ফিওনা একটু নড়ে বসতেই জ্যাসপারের শরীরের উষ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে ধরা দিল। তার নিঃশ্বাস ফিওনার ঘাড়ের কাছে লাগছে, আর বাষ্পাচ্ছন্ন জল ধীরে ধীরে তাদের দুজনকে ঘিরে ফেলেছে। আগে আমি শাওয়ার নিই, তারপর আপনি আসুন না, ফিওনা হালকা কাঁপা কণ্ঠে বলল। আশপাশের পরিবেশ তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। জ্যাসপার নিঃশব্দে হাসল। সে গভীর রহস্যময় হাসি। মনে হলো সে ফিওনার অস্থিরতা উপভোগ করছে। একসাথেই শাওয়ার নেব। তার কণ্ঠে এমন দৃঢ়তা, এটাই যেন সিদ্ধান্ত চূড়ান্ত।
ফিওনা কিছু বলতে যাবে, কিন্তু তখনই জ্যাসপার আরও কাছে সরে এসে ফিসফিস করল, চুপ, একদম, কোনো কথা বললেই জলে চুবিয়ে মারব। তার কণ্ঠে মিশে থাকা রহস্যময় দৃঢ়তায় ফিওনার নিঃশ্বাস আটকে এলো। গভীর নীল জলে চারপাশের প্রতিচ্ছবি অস্পষ্ট হয়ে গেছে। শুধু স্পষ্টভাবে টের পাচ্ছে তার পেছনে বসে থাকা জ্যাসপারকে, যার উপস্থিতি আশ্রয় আর আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। ফিওনা স্থির হয়ে বসে রইল। শীতল নীল পানির মাঝে ডুবে থাকা শরীরটা যেন অতীতের ক্লান্তি আর বেদনাকে এক ফোঁটা এক ফোঁটা করে ধুয়ে নিচ্ছে। কিন্তু তার মনে এখনো এক অদ্ভুত অস্থিরতা। কাল রাতের ঘটনা তাকে এক অন্যরকম আবেশে জড়িয়ে রেখেছে, আর জ্যাসপারের স্পর্শ যেন সেই অস্থিরতাকে আরও জাগিয়ে তুলছে। জ্যাসপার ধীরগতিতে হাত বাড়িয়ে পাশ থেকে শ্যাম্পুর বোতলটা নিল। তারপর ফিওনার চুলের ভেজা গোছায় আঙুল চালিয়ে দিল। নরম মসৃণ চুলের মধ্যে সাবধানীভাবে শ্যাম্পু মাখিয়ে দিল। তার আঙুলের প্রত্যেকটা ছোঁয়া এত যত্নশীল, এত ধৈর্যশীল যে ফিওনা অবাক হয়ে গেল। সে কি সত্যিই সেই জ্যাসপার, যে তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে এত গম্ভীর আর রহস্যময়? আজকের এই মুহূর্তে সে তো একদম অন্যরকম। শ্যাম্পুর মৃদু সুগন্ধ ধীরে ধীরে পুরো কক্ষটা ভরিয়ে দিল। বাতাসে মিলিয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো সমুদ্রের ঢেউগুলো এই দৃশ্য দেখার জন্য থমকে গেছে। ফিওনা কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ করেই আস্থার কোনো তর্ক করতে ইচ্ছে করল না। সে চোখ বন্ধ করল। চারপাশে সব কিছু মিলিয়ে গেল শুধু অনুভবের এক জগতে, যেখানে ছিল জ্যাসপারের আলতো হাত, সমুদ্রের বয়ে যাওয়া বাতাস আর এক অজানা অপ্রকাশিত টান, যা ক্রমশই তাদের দুজনকে আরও কাছে নিয়ে আসছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার চুলের ভেজা গন্ধে ডুবে গেল। কোনো নেশা তাকে টেনে নিল গভীরে। হ্যান্ড শাওয়ারের শীতল ধারায় চুল ধুয়ে দেওয়ার পর সে হঠাৎই ফিওনার গলায় মুখ গুজে দিল। উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল ফিওনার ত্বক। তার শরীর মুহূর্তেই শিউরে উঠল। ফিওনা থরথর করে কেঁপে উঠল। মনে হলো যেন হারিয়ে যাচ্ছি অচেনা অনুভূতির মাঝে। সে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু জ্যাসপার তার নরম ঘাড় থেকে ধীরে ধীরে ঠোঁট সরিয়ে কানের পাশে এসে থামল। নিঃশ্বাস ফেলল খুব ধীর গতিতে। শব্দের বদলে অনুভূতি যেন তার ভাষা। ফিওনা আবারও সরতে চাইলে জ্যাসপার শক্ত হাতে তার কবজি দুটো ধরে বাথটাবের দুই পাশে ঠেসে ধরল। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে বুঝতে পারল পালানোর উপায় নেই। জ্যাসপার তার লম্বা স্নিগ্ধ চুলের ঘ্রাণ নিল গভীরভাবে, যেন সেই ঘ্রাণে কোনো পুরনো স্মৃতি খুঁজে ফিরছে। তার শ্বাস যেন গরম হয়ে উঠছে। ফিওনার কোমল ত্বকে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে চারপাশে সব কিছু স্তব্ধ। শুধু নীলচে আলো, বাতাসের দোলা আর দুজনের মধ্যাকার অলিখিত ভাষায় লেখা এক অভিব্যক্তি, যা হয়তো সময়ের চেয়েও প্রাচীন, যা হয়তো আগের জন্মের কোনো অমীমাংসিত অধ্যায়। জ্যাসপার ফিওনার কানের ঠিক পাশে মুখ নিয়ে এলো। তার নিঃশ্বাসের উষ্ণতা ফিওনার গালে ছুঁয়ে গেল। ফিওনার শরীর থরথর করে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, কি করছেন আপনি? জ্যাসপার হাসল, সেই রহস্যময় হাসি যা সব সময় ফিওনাকে বিভ্রান্ত করে। গভীর স্বরে ফিসফিস করে বলল, আমি তো ভেবেছিলাম আজকেও তোমাকে অজ্ঞান অবস্থায় পাবো। যতই হোক, তুমি এখনো অর্ধেক মানবী। ফিওনা বিস্মিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে প্রশ্ন, ভ্রু কুঁচকে বলল, কেন? আমি অজ্ঞান অবস্থায় থাকবো কেন? আর আবারও বলতে, তার মানে কি আমি এর আগেও কখনো অজ্ঞান হয়েছিলাম? তার গলায় ছিল অবিশ্বাস, এক ধরনের অস্থিরতা। মনে হচ্ছিল জ্যাসপার এমন কিছু জানে যা সে নিজেই জানে না। জ্যাসপার চুপচাপ তাকিয়ে রইল। চোখের গাঢ় সবুজ আভায় যেন অ্যামাজনের অতল রহস্য লুকিয়ে আছে। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের হাসি, যেন ফিওনাকে সে ইচ্ছে করেই ধাঁধায় ফেলছে। জ্যাসপার গম্ভীর মুখে মাথা নাড়ল। হ্যাঁ, আমার সামনে তুমি 4 বার জ্ঞান হারিয়েছ। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। চোখ বড় বড় হয়ে গেল। 4 বার? তার কণ্ঠে ছিল স্পষ্ট অবিশ্বাস। ফিওনার কপালে ভাঁজ পড়ল। কিন্তু কেন?
জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, একেবারেই স্বাভাবিক ব্যাপারের মতো। প্রথমবার তোমার গ্রান্ডপার ল্যাবে যখন আমাকে প্রথম ড্রাগন রূপে দেখেছিলে। ফিওনা ধীরে ধীরে শ্বাস ফেলল। তারপর জ্যাসপার এক মুহূর্ত ফিওনার চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, মাউন্টেন গ্লাস হাউসে যখন আমাদের প্রথম ইন্টিমেট মুহূর্তটা হয়েছিল, তখন তুমি 2 দিন অজ্ঞান ছিলে। ফিওনার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। 2 দিন? ফিসফিস করে বলল সে। জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, হ্যাঁ, তোমার মানব শরীর তখনও অভ্যস্ত ছিল না। তোমার ভেতরের কিছু জিন জাগতে শুরু করেছিল, আর সেটা সামলাতে না পেরে তুমি অজ্ঞান হয়ে গেলে। ফিওনার বুক ধড়ফড় করে উঠল। তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। সে কি সত্যি এত দুর্বল মানবী ছিল? আর বাকি 2 বার? ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল, তৃতীয়বার যখন আমি ভেনাসে ফিরে গিয়েছিলাম, তুমি অনেক মাস অপেক্ষা করেও যখন আমার কোনো খোঁজ পাচ্ছিলে না, তখন তুমি স্পেসশিপে করে ভেনাসে চলে এসেছিলে। কিন্তু আমি তখন তোমাকে কষ্ট দিয়েছিলাম। আমি তোমাকে অস্বীকার করেছিলাম। বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি না, আর সেটা সহ্য করতে না পেরে তুমি জ্ঞান হারিয়েছিলে। ফিওনার বুকের মাঝে কেমন জানি অস্বস্তি লাগলো। সে রাগ দেখিয়ে বলল, ও, এত কষ্ট করার পরেও আপনি আমার সাথে এমনটা করেছিলেন? তাহলে আমি যা করছি এখন তো ভালোই হচ্ছে। প্রতিশোধ নেওয়া হচ্ছে। জ্যাসপার চোখের পলক না ফেলে ফিওনার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে যেন এক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় মিথ্যে। ফিওনার বুকের ভেতর কিছু একটা তীব্র ধাক্কা লাগলো। তার চোখে রাগ, অভিমান আর এক অজানা কষ্টের ছাপ। জ্যাসপার তখন ফিওনার গাল শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফেরালো। তার চোখ দুটো গভীর শীতল, অথচ কোথাও যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। আমি যা করছিলাম তা তোমাকে বাঁচানোর জন্য। জ্যাসপার ধীর কণ্ঠে বলল, দেবতা আব্রাহার বলেছিল যদি আমরা একসাথে থাকি তোমার মৃত্যু অনিবার্য। তাই আমি বাধ্য হয়েছিলাম তোমাকে দূরে সরিয়ে দিতে, যাতে তুমি আমাকে ঘৃণা করো। তার চোখে দুঃখের ছায়া খেলে গেল, কিন্তু মুখের রেখাগুলো কঠোর। অথচ তুমি তখনও আমাকে ঘৃণা করনি ফিওনা। জ্যাসপার চাপা কণ্ঠে বলল, তুমি এতটাই ভালোবাসতে যে আমার আঘাত নিতে না পেরে উল্টোপাল্টা করতে শুরু করেছিলে। আর তার ফলেই স্পেসশিপ বিস্ফোরিত হয়েছিল। তুমি ঝাঁপ দিয়েছিলে প্রশান্ত মহাসাগরে। ফিওনার শ্বাস যেন আটকে এলো। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো জ্যাসপারের চোখের গভীরে। সেখানে কেবল একটি সত্য স্পষ্ট হয়ে ফুটে উঠল। ফিওনা হতবম্ব হয়ে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হলো না। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল শ্বাস নিতে। তাহলে আমাকে কে বাঁচালো? ফিওনা অবশেষে ফিসফিস করে প্রশ্ন করল। জ্যাসপার গভীর চোখে তার দিকে তাকিয়ে রইল, যেন অনেক কিছু মনে পড়ছে একসঙ্গে। তারপর নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি। ফিওনার হৃদয় ধাক্কা খেল। তুমি ভেনাস থেকে ফিরে যাওয়ার পর, জ্যাসপার বলে চলল, আমি 24 ঘন্টা ল্যাবে বসেছিলাম। এক মুহূর্তের জন্য চোখ সরাইনি তোমার উপর থেকে। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম তুমি নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবে। তার কণ্ঠে কঠিন দৃঢ়তা ছিল, কিন্তু কোথাও যেন একরাশ ক্লান্তিও লুকিয়েছিল। কিন্তু যখন দেখলাম তোমার স্পেসশিপ ব্লাস্ট হয়েছে, আমি আর অপেক্ষা করতে পারিনি। আমি আমার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ব্যবহার করে তোমাকে রক্ষা করেছি। তুমি ছিলে আমার বাহুতে, এক মুহূর্তের জন্য তোমাকে তলিয়ে যেতে দেইনি। জ্যাসপার একটু থামল। মনে হলো কোনো দুঃসহ স্মৃতি মনে পড়ছে। তারপর ধীরে বলল, আমি তোমাকে নিয়ে পাশের একটা লুনার দ্বীপে গিয়েছিলাম, যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। ফিওনা নিঃশব্দে তাকিয়ে থাকলো তার দিকে। জ্যাসপার কি সত্যি এতটা করেছে তার জন্য?
তার বুকের ভেতর এক অজানা অনুভূতি ঝড় তুলল। জ্যাসপার তখন হঠাৎ করে বলল, লুনার দ্বীপে যাওয়ার পর তুমি নিজেই আমাকে সেদিন সিডিউস করেছিলে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার শ্বাস আটকে আসছিল। সে যেন ঠিকভাবে বোঝার চেষ্টা করছিল জ্যাসপারের বলা প্রতিটা শব্দ। আমি আমি নিজেই, ফিওনা ফিসফিস করে বলল, যেন নিজের কথা বিশ্বাস করতে পারছে না। জ্যাসপার ফিওনার মুখটা এক হাতে ধরে তার গভীর চোখের দিকে তাকালো। হ্যাঁ হার্মিংবার্ড, তুমি নিজেই। তার কণ্ঠে কোনো বিদ্রুপ ছিল না, ছিল শুধু এক ধরনের স্মৃতিময়তা, যেন সে সেই মুহূর্তগুলো স্পষ্টভাবে মনে করতে পারছে। ওই রাতে তুমি নিজেই আমাকে ছাড়তে চাওনি। তুমি শুধু অনুভব করতে চেয়েছিলে, তোমার শরীর, তোমার মন সব কিছু আমাকে চাইছিল। আমি তো স্রেফ। জ্যাসপার একটু থামলো, তারপর ফিওনার চোখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ঠিক আছে, সেই গল্প বাদ দিই। কিন্তু তুমি জানো হার্মিংবার্ড, তখন তুমি আবার জ্ঞান হারিয়েছিলে, আর এবার তোমাকে বাঁচাতে আমাকে হিমশিম খেতে হয়েছিল। ফিওনা হতভম্ব হয়ে বলল, কিন্তু দ্বীপে তো কিছুই ছিল না, তাই না? জ্যাসপার হালকা হাসল, ঠিক ধরেছ। দ্বীপে শুধু একটা তাঁবু ছিল, আর কিছুই ছিল না। আর তোমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তোমাকে বাঁচাতে আমার সব কিছু দিতে হতো। সে গভীর শ্বাস নিল, তারপর বলল, আমার এক বন্ধু ছিল, এক পরী। সে আমাকে সাহায্য করেছিল। ফিওনার চোখ কুঁচকে উঠল। পরী? জ্যাসপার মাথা নাড়ালো। হ্যাঁ, সিলভেরা। সে আমাকে ঝর্ণার পানির সন্ধান দিয়েছিল, যেটাতে তোমার জীবন বাঁচবে। কিন্তু জানো সেই পানি আনতে আমাকে কি করতে হয়েছে? তার কণ্ঠে এক ধরনের গোপন রহস্যের আভাস ছিল। ফিওনা বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার মস্তিষ্ক তখনও আগের কথাগুলোর ধাক্কা সামলাতে ব্যস্ত। কি করতে হয়েছে? ফিওনা অবশেষে ধীরে ধীরে বলল। জ্যাসপার চোখ সরু করল, তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি শুনলে হয়তো বিশ্বাস করবে না হার্মিংবার্ড, কিন্তু আমি যা করেছিলাম সেটা ছিল শুধু তোমার জন্য। জ্যাসপার পুনরায় বলল, তারপর তোমার গ্র্যান্ডপা তোমাকে নিতে এসেছিল হেলিকপ্টার করে। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল। জ্যাসপারের কথাগুলো যেন তার মনে এক একটা ছবির মতো উকি দিচ্ছিল, কিন্তু সে পুরোপুরি বুঝতে পারছিল না। হেলিকপ্টার? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করল। জ্যাসপার মাথা নাড়ল। হ্যাঁ, তোমার গ্র্যান্ডপা তখন হেলিকপ্টার নিয়ে এসেছিল, কারণ আমি নিজেই সিগন্যাল দিয়েছিলাম। তবে তখন একদল বিতাড়িত ড্রাগন আমার উপর হামলা করে। কিন্তু তুমি জানো, যখন আমি এই ড্রাগনদের সাথে লড়াই করছিলাম, তখন তুমি আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছিলে, আর বারবার তোমাকে ছাড়াতে চেষ্টা করেও পারিনি। কিন্তু আমি তোমার নিরাপত্তার কথা ভেবে বারবার তোমাকে চলে যেতে বলেছিলাম। আপনি লড়াই করেছিলেন, আর আমি। ফিওনা কষ্টে কথাটা শেষ করল। আমি আপনাকে ছাড়তে চাইছিলাম না। জ্যাসপার গভীর শ্বাস নিল। ঠিক, কিন্তু আমার শক্তি যখন কমে আসছিল, তখন তুমি আমার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলে। তুমি হেলিকপ্টারে বসে আমার জন্য লড়াই করেছিলে। ফিওনা অবাক হয়ে তাকালো। আমি কি সত্যিই তা করেছিলাম? হ্যাঁ, জ্যাসপার বলল। তার চোখে এক ধরনের প্রশংসা ছিল। তুমি তখনকার পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি সাহসী ছিলে হার্মিংবার্ড। জ্যাসপার সামান্য হাসল, তারপর বলল, তারপর আমি নিজে তোমাকে অজ্ঞান করে হেলিকপ্টারে তুলে দিয়েছিলাম, আর বিদায়ের আগে তোমার গলা থেকে সেই লকেট খুলে রেখেছিলাম, যেটাতে তোমার মস্তিষ্কে আমার সব স্মৃতি ক্যাপচার করে রেখেছিলাম। ফিওনার মনে যেন প্রবল এক ঝড় বইতে লাগলো, তার বুক ধকধক করতে লাগলো। তাহলে আপনি ইচ্ছে করেই আমার সব স্মৃতি মুছে দিয়েছিলেন? ফিওনার কণ্ঠ কেঁপে উঠল, তার চোখ জলে ভরে উঠল। জ্যাসপার ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ হার্মিংবার্ড, আমি তোমাকে ভুলে যেতে বাধ্য করেছিলাম, কারণ আমি জানতাম আমাদের একসঙ্গে থাকা মানে তোমার ধ্বংস ডেকে আনা। আমি চেয়েছিলাম তুমি নিরাপদে থাকো, স্বাভাবিক জীবনে ফিরে যাও। ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল,
তাহলে এখন কেন আমার স্মৃতি ফিরিয়ে আনতে চাইছেন? জ্যাসপার গভীর চোখে তার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, কারণ আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তোমার জন্য এটাই ভালো, কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া মানে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলা। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার দৃষ্টি কঠোর হলো। আর সেই লকেট, ওটা দিয়ে আমার স্মৃতি ফেরানো সম্ভব ছিল, তাই না? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। ফিওনার চুলের ভেজা গোছায় আলতো করে চুমু খেল। সম্ভব ছিল, কিন্তু আমি নিজেই সেটা প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছি। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। কি? আপনি আমার স্মৃতি ফিরিয়ে আনার একমাত্র উপায় ধ্বংস করে ফেলেছেন? জ্যাসপার দৃষ্টি এড়িয়ে নিল, যেন নিজের অপরাধ স্বীকার করছে। হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি সত্যি আমাকে ভুলে যাও, যাতে নতুন জীবন শুরু করতে পারো। পরে যখন বুঝতে পারলাম তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকেও হারিয়ে ফেলা, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি বহুবার চেষ্টা করেছি ওটা ট্র্যাক করতে, কিন্তু জ্যাসপার থেমে গেল, যেন এক কঠিন বাস্তবতার স্বীকার করতে গিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। সম্ভবত কোনো মাছ সেটাকে গিলে ফেলেছে। ফিওনা হতবাক হয়ে তাকিয়ে রইল। তার ভেতর রাগ, কষ্ট, ভালোবাসার সবকিছু মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। তাহলে আপনি যা করেছেন তার ফলাফল তো আপনাকেই ভোগ করতে হবে জ্যাসপার। আমি আর কিছুই মনে করতে পারছি না, আর আপনিও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। ফিওনার কণ্ঠে এক ধরনের চ্যালেঞ্জ ফুটে উঠল। জ্যাসপার তার দিকে তাকিয়ে রইল, চোখে গভীর যন্ত্রণা। আমি জানি, কিন্তু আমি হার মানব না হারমিংবার্ড। আমি আবার তোমার হৃদয়ে জায়গা করে নেব, একদম প্রথমবারের মতো। ফিওনা চুপ করে তাকিয়ে থাকল। তার হৃদয় তখন দ্বিধায় দোল খাচ্ছে। লিউঝান ইতিমধ্যেই পৃথিবীতে পৌঁছে গেছে। ঠান্ডা চোখে চারপাশ দেখছে। তার শরীর এখন মানুষের মতো, কিন্তু ভেতরে সে পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত হয়েছে। সে জানে তার ভাগ্যে বড় কিছু লেখা আছে, এবং সেটা শুধু জ্যাসপার আর ফিওনার সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার মুষ্টি শক্ত হয়ে উঠল। এই খেলা এখানেই শেষ হবে না জ্যাসপার। তুমি আমাকে যেটুকু জানো সেটাই শেষ সত্যি নয়। এবার আমার পালা। চাঁদের আলোয় তার চোখ দুটো যেন চকচক করে উঠল। আগুনের মতো জ্বলছে প্রতিশোধের আগুন। লিউঝান সরাসরি মিস্টার চেনসিংয়ের বাড়িতে যায়। লিউঝানের থেকে সবটা শুনলেন মিস্টার চেনসিং। মিস্টার চেনসিং গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। তার কপালের শিরাগুলো টান টান হয়ে উঠেছে, যেন এক মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বিশ্বাসই করতে পারছেন না লিউঝান এখন ড্রাগনে পরিণত হয়েছে, আবার পুনর্জন্ম নিয়েছে। আর জ্যাসপার, সে তো ফিওনাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে। কক্ষের বাতাস থমথমে হয়ে আছে। কয়েকজন বিজ্ঞানী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে কথা বলছে না। মিস্টার চেনসিংয়ের চিন্তার ভার যেন পুরো কক্ষকে চেপে ধরেছে। এটা কিভাবে সম্ভব? তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন। তার কণ্ঠে বিস্ময়, হতাশা আর ক্ষোভের মিশ্রণ। ড্রাগনের পুনর্জন্ম আবার? আর জ্যাসপার, সে এত দূর চলে গেল? মিস্টার চেনসিং দ্রুত তার গবেষণাগারে ফিরে আসেন। ল্যাবের সব বিজ্ঞানীদের ডেকে জরুরি মিটিং ডাকেন। তার কণ্ঠ কঠিন ও দৃঢ়, চোখে এক ধরনের শীতল জেদ। আমাদের যে কোনো মূল্যে ফিওনার অবস্থান খুঁজে বের করতে হবে। একজন বিজ্ঞানী স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করতে করতে বলল, স্যার, আমরা সমুদ্রের উপর কিছু অস্বাভাবিক শক্তির কম্পন পেয়েছি। সম্ভবত ওরা কোনো পাহাড়ে আশ্রয় নিয়েছে, কিন্তু পাহাড়টা ধরা পড়ছে না। মিস্টার চেনসিং ভ্রু কুঁচকে তাকালেন। পাহাড়টা কিভাবে লুকানো থাকতে পারে? লিউঝান পাশে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে সব কিছু শুনছে। তারপর হঠাৎ সে এগিয়ে এসে বলল, জ্যাসপার সাধারণ কোনো প্রাণী নয়। ও একজন রাজপুত্র, একজন শক্তিশালী ড্রাগন। সে যদি তার শক্তি ব্যবহার করে পাহাড়টা লুকিয়ে রাখে, তাহলে সাধারণ প্রযুক্তি দিয়ে সেটা ধরা সম্ভব নয়।
মিস্টার চেনসিং তাদের দিকে তাকালেন। তাহলে উপায়? লিউঝানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। আপনার ল্যাবের বিজ্ঞানীরা পারবে না, কিন্তু আমি পারব। আমি নিজেও তো এখন ড্রাগন। আমার ক্ষমতা কাজে লাগিয়ে আমি ওদের অবস্থান বের করতে পারব। সবাই বিস্ময়ে চেয়ে রইল। মিস্টার চেনসিং একটু ভাবলেন, তারপর বললেন, তুমি কি নিশ্চিত? লিউঝান আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, শুধু সময়ের ব্যাপার। আমি ওদের খুঁজে বের করব, আর জ্যাসপার এবার আমার হাত থেকে রক্ষা পাবে না। ভেনাস এল্ডো রাজ্য। লিয়ারা যখন এল্ডো রাজ্যে পৌঁছালো তখন পুরো রাজ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। জ্যাসপার রাজা ড্রাকোনিসকে বন্দি করে রেখে গেছে। রাজপ্রাসাদের দরজা পেরিয়ে সিংহাসনের সামনে এসে দাঁড়াতেই সে দেখতে পেল অ্যাথেরিয়ন, থারিনিয়াস ও আলবিরাকে। তারা সবাই নির্ভার ভঙ্গিতে দাঁড়িয়েছিল, যেন এই ঘটনাগুলো তাদের কোনোভাবেই প্রভাবিত করছে না। অ্যাথেরিয়ন গম্ভীর কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন ফুপি? লিয়ারার চোখ জ্বলছিল ক্রোধে। সে এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আমি এসেছি তোমাদের সতর্ক করতে। তোমরা সবাই জ্যাসপারের পক্ষে আছো, আমি জানি, কিন্তু মনে রেখো, যদি ফিওনার এক চুল পরিমাণ ক্ষতি হয় আমি তোমাদের কাউকেই ছাড়ব না। থারিনিয়াস ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আপনি আমাদের হুমকি দিচ্ছেন মিস লিয়ারা? আলবিরা ঠান্ডা গলায় বলল, আমরা প্রিন্সকে ফিওনার কাছ থেকে সরাবো না, কারণ সে তার সঙ্গী। আপনি কি সত্যিই মনে করেন আপনি আমাদের থামাতে পারবেন? লিয়ারা এবার এক ধাপ এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি একা নই, পুরো ফ্লোরাস রাজ্য আমার সঙ্গে আছে। জ্যাসপার যদি আমার কথা না শোনে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব, এবং তখন তোমরা কেউ এল্ডো রাজ্যের ধ্বংস আটকাতে পারবে না। অ্যাথেরিয়ন এবার একটু গম্ভীর হলো। সে জানতো লিয়ারা যা বলছে তা মিথ্যে নয়। রাজা জারেন তার পেছনে রয়েছে, আর ফ্লোরাস রাজ্যের শক্তিও কম নয়। থারিনিয়াস একটু মাথা নিচু করে বলল, আপনি কি সত্যি ফিওনার জন্য যুদ্ধ করবেন? লিয়ারা এবার সরাসরি আলবিরার দিকে তাকিয়ে বলল, আমি শুধু ফিওনার জন্য না, জ্যাসপারের জন্য যুদ্ধ করব, কারণ তোমাদের অন্ধ আনুগত্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যদি আমার মেয়েকে রক্ষা করার জন্য আমাকে তোমাদের বিরুদ্ধে যেতে হয় তবে তাই হবে। অ্যাথেরিয়ন ও আলবিরা পরস্পরের দিকে তাকালো। তারা জানতো এই মুহূর্তে লিয়ারাকে থামানো সহজ হবে না, কিন্তু তারা কি সত্যি জ্যাসপারকে একা ফেলে দেবে? পুরো রাজপ্রাসাদে উত্তেজনার ঝড় বয়ে গেল। এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউই জানত না। জ্যাসপার কিচেনে দাঁড়িয়ে একগাল বিরক্তি নিয়ে সবজি কাটছিল। আঙুল কেটে যাওয়ার কারণে ছুরি ধরতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিজের জেদে রান্নাটা শেষ করতেই চেয়েছিল। সকালের ব্রেকফাস্ট বানাতে তেমন কোনো ঝামেলা মনে হয়নি। ফিওনা কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখল তার পরিস্থিতি। কিছুক্ষণ চুপচাপ দেখার পর অবশেষে বলল, আমাকে দিন, আমি লাঞ্চ তৈরি করছি। জ্যাসপার ছুরিটা হাতে গুজেই ফিওনার দিকে তাকালো। তারপর একটু কঠিন গলায় বলল, দরকার নেই, আমি পারবো। তুমি শুধু আমাকে নিজের হাতে খাইয়ে দিও। ফিওনা তার এই জেদের হাস্যকর দিকটা বুঝতে পারলেও কিছুই বলল না। সে এক মুহূর্ত জ্যাসপারের দিকে তাকিয়ে থাকলো, তারপর চুপচাপ ঘুরে নিজের কক্ষে চলে গেল। জ্যাসপার তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর এক গভীর শ্বাস নিয়ে নিজের কাজে ফিরে গেল। এক হাতে সবজি কাটতে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করল, কিন্তু তার মনে হচ্ছিল হয়তো সে কিছুটা বেশি জেদ ধরছে, কিংবা হয়তো সে চাচ্ছিল ফিওনা তার কাছে আরও কিছুক্ষণ থাকুক। দুপুরের খাবার শেষ করে জ্যাসপার বলল, আজকে আমি একটু বাইরে যাব, তোমার জন্য কিছু শপিং করতে। ফিওনা তখন সোফায় বসেছিল আর বলল, বাহ, শপিংও করে দেবেন, সুগার ড্যাডি। জ্যাসপার খাবারের প্লেট গুছিয়ে উঠতে গিয়ে থমকে গেল। ফিওনার কথাটা যেন কানে বাজল। সে ধীরে ধীরে ঘুরে ফিওনার দিকে তাকালো, চোখে সন্দেহ আর ধমকের মিশ্রণ। কি বললে? ফিওনা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কি আর বলবো, যা শুনলেন তাই।
আপনি তো অল টাইম যেভাবে আমাকে নিয়ন্ত্রণ করেন, শাসন করেন, আমার তো মাঝে মাঝে মনে হয় আপনাকে পাপা বলে ডাকি। পাপা, ড্যাড, ড্যাডি। জ্যাসপার তখন হঠাৎই সোফায় বসে ফিওনার কোমর শক্ত করে চেপে ধরে তাকে সরাসরি নিজের কোলে তুলে নিল। ফিওনা চমকে ওঠে। কিছু বোঝার আগেই জ্যাসপার তার মুখের এতটা কাছে চলে আসে যে তাদের নিঃশ্বাসও এক হয়ে যায়। এবার আবার বলো তো, আমাকে কি ডাকতে চাও? তার গলায় গভীরতা, চোখে এক অদ্ভুত দবদবে আগুন। ফিওনা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই জ্যাসপার এক হাতে তার গলা চেপে ধরে, অন্য হাতে মুখটা নিজের দিকে টেনে নেয়। ঠোঁট আঁকড়ে ধরে শক্তভাবে, যেন প্রতিশোধ নিচ্ছে। একসময় কামড় বসিয়ে দেয় ফিওনার ঠোঁটে। এক ঝটকা শিহরণ ছড়িয়ে পড়ে, ব্যথায় চোখ বন্ধ হয়ে আসে তার। হুম। ফিওনা বাধা দিতে চায়, কিন্তু জ্যাসপার কোনো সুযোগ দেয় না। আরও গভীরভাবে ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে যায়, যেন শাস্তি দিচ্ছে তার কথার জন্য। জ্যাসপার কোনোভাবেই দমল না। তার চোখে ছিল এক রকমের দাবিদারির ঝলক। ফিওনার গলা, ঘাড় কিছুই বাদ রাখছিল না। ঠোঁটের ছোঁয়ার সাথে সাথে মাঝে মাঝে কামড় বসাচ্ছিল প্রতিশোধ নিতে। ফিওনা শিহরিত হচ্ছিল, কিন্তু ব্যথাও লাগছিল। একসময় তার গাল শক্ত করে চেপে ধরে জ্যাসপার ধীর অথচ গম্ভীর কণ্ঠে বলল, আজকে তোমাকে শেখাবো ড্যাডি আর হাজবেন্ডের পার্থক্য। তারপর দেখবে আর কখনো এমন কথা বলার সাহস পাবে কিনা। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে আরেকবার নিজের দিকে টেনে আনলো। ঠোঁটে রাফলি চুম্বনের বন্যা বইয়ে দিল। ফিওনা ধীরে ধীরে কাঁপতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শেষমেশ আর সহ্য করতে না পেরে কাপা কণ্ঠে বলে উঠল, সরি, আমি আসলে ওভাবে মিন করিনি, প্লিজ ছাড়ুন না। কিন্তু জ্যাসপার তখনও থামেনি। কিছুক্ষণ পর জ্যাসপার কঠোর কণ্ঠে বলল, এবার বলো, কি ডাকবে, ড্যাডি নাকি হাবি? ফিওনার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগলো। সে কিছুটা অবাক হয়ে বলল, আমি তো। জ্যাসপার আবার জোর দিয়ে বলল, না, আর কোনো তো নেই। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ফিওনার চোখে একটু দ্বিধা ছিল, তবে সে হালকা গলায় বলল, ঠিক আছে হাবি। জ্যাসপার তার কথায় সন্তুষ্ট হয়ে একটা মৃদু হাসি দিল, যেন সে তার অধিকার অর্জন করেছে। জ্যাসপার তখন বাইরে যাওয়ার জন্য নিজের কক্ষে প্রস্তুতি নিতে থাকে। সে হাতের আয়নায় নিজেকে দেখে কিছুক্ষণ স্টাইল ঠিক করে। তার চোখের কোণে একটা আত্মবিশ্বাসী উজ্জ্বলতা ছিল, যেন বাইরে বেরিয়ে সে নতুন একটা অভিযান শুরু করতে যাচ্ছে। জ্যাসপার একটা কালো জ্যাকেট পরল আর সিল্কের সাদা শার্টের উপর দিয়ে জড়িয়ে নিল। সে মিরর থেকে চোখ সরিয়ে ফিওনাকে একবার দেখল বাইরের সোফায় বসা। সে সযত্নে তার কর্মকাণ্ড অবলোকন করছে। জ্যাসপার জানতো এই সময়টাতে ফিওনার জন্য কিছু বিশেষ কেনাকাটা করতে হবে। যখন জ্যাসপার পারফিউম মাখতে শুরু করলো, তখন ঘরটা মিষ্টি সুগন্ধে ভরে উঠল। সেই সুগন্ধ ফিওনার মনকে উন্মাদ করে দিল। তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভূত হলো। ইচ্ছে হলো জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই মিষ্টি ঘ্রাণটি গভীরভাবে শুঁকতে। যখন জ্যাসপার কক্ষ থেকে বেরিয়ে এলো, তার সাজসজ্জা দেখে ফিওনা মন্ত্রমুগ্ধ হয়ে গেল। রাজকীয় স্যুটটি তার গায়ে এমনভাবে খাপ খেয়েছে, যেন এটি শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে। স্যুটের প্রতিটা ভাঁজ আর কাটের মধ্যে একটা বিশেষ আকর্ষণ ছিল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার হেয়ার স্টাইল ছিল নিখুঁত, চুলগুলো শিল্পের মতো সাজানো ছিল, যা তার চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে তুলছিল। এক কানে ঝুলে থাকা দুলে একটা সূক্ষ্ম ঝলক যুক্ত করেছিল, আর তার চোখের গভীরতা যেন এক রহস্য লুকিয়ে রেখেছিল। ঠোঁটের কোমলতা ছিল রোমান্টিক। ফিওনার মনে হচ্ছিল এই মুহূর্তে জ্যাসপার যেন রাজকুমার আর সে তার রাজকুমারী। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো, যেন সমস্ত দুনিয়া তার চারপাশে থমকে গেছে। জ্যাসপার হঠাৎ করে ঝুঁকে এসে ফিওনাকে উদ্দেশ্য করে বলল, এখন এত দেখো না, ফিরে আসার পর মন ভরে দেখে নিও। আর হ্যাঁ, আমি বেশিক্ষণ সময় নেব না, তাই খালি বাড়িতে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো না। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। জ্যাসপারের কথায় যেন সতর্কতার ছাপ ছিল,
তবে তার চোখে অদ্ভুত এক আগ্রহ ছিল। জ্যাসপার বেরিয়ে যাওয়ার আগে ফিওনার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, টেক কেয়ার। তার ঠোঁট ফিওনার কপালে লাগতেই ফিওনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। জ্যাসপার তার দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, যেন সে কোনো কিছু বলার অপেক্ষায় ছিল। তারপর হঠাৎ করে সে ফিরল আর দরজার দিকে পা বাড়ালো। তার পেছনে ফিওনার হৃদয়ে অদ্ভুত একটা উত্থান অনুভব হলো। জ্যাসপারের চলে যাওয়ার পর ফিওনা সেই চুমুর উষ্ণতা অনুভব করতে লাগলো, যা তার মনে অশান্তির ঝড় তুলেছিল।